মোনা তার মাকে নিয়ে হসপিটাল গিয়েছে। শাশুড়িকে তার ছোট চাচির কাছে রেখে এসেছে। বৃদ্ধ মানুষ হসপিটালে এসে আরও অসুস্থ হয়ে পড়বেন। হসপিটালে এসে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল তার তেমন কোনো সমস্যা নেই, সমস্যা হলো মনে। উনি টেনশন করতে করতে না খেয়ে ঠিকমতো না ঘুমিয়ে শরীরের এই হাল করেছেন। আপাতত তাকে অনেক ঘুমাতে হবে, ঠিকমতো খেতে হবে। ডাক্তার ঘুমের ওষুধ লিখে দিলেন। খাবারের অনীহা দূর করতেও কিছু ওষুধ দিলেন। ওষুধ কিনে সিনজি করে মাকে নিয়ে ফেরার সময় হঠাৎ করেই তিনি কথাটা বললেন ইতুরে স্বপ্ন দেখছি গত রাতে। মোনার মেজাজ সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। সে রাগ দেখিয়ে বলল, আমার সামনে কোন সাহসে ওর নাম নিলে তুমি? কেন নিলে ওর নাম? বৃদ্ধা মা হু হু করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, সন্তান জন্ম দেওয়ার কষ্ট তো তুই বুঝিস মা। তোরও আল্লাহ একটা সন্তান দিছে। আমি তো ইতুরে মনে রাখতে চাই না। বিশ্বাস কর, ওরা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। বেঁচে থাকতে কোনোদিন ওর মুখ আমি দেখতে চাই না। কিন্তু গত রাতে যে স্বপ্নটা দেখলাম তা খুব ভয়ঙ্কর মা। দেখলাম একটা সাপ নিয়ে সে খেলা করছে, কালো কুসকুসে রঙের একটা সাপ। তারপর হঠাৎ করে সেই সাপ তাকে দংশন করলো। সাপের দংশনে সে মারা গেল। মোনার মা কাঁদছেন, সিনজিতে বসে বাচ্চাদের মতো কাঁদছেন। কি বিচ্ছিরি বিষয়। মোনার আর এসব ভালো লাগছে না, কিন্তু কি করবে এখন সে? মাকে তো আর ফেলে দিতে পারবে না। সুস্থ সবল থাকলেও কথা ছিল, অসুস্থ মানুষ আর কেউ নাইও মায়ের সে ছাড়া। মোনা তবু বলল আমার সামনে ওর নাম নিলে আমি তোমাকে এখানে রাস্তার একপাশে ফেলে রেখে দিয়ে চলে যাব মা। মোনার মা আর কোনো কথা বললেন না, শুধু বাচ্চাদের মতো কেঁদে উঠলেন তিনি। ইতু বাসা পর্যন্ত পৌঁছেছে মাত্র। এবার সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠবে 3 তলায়, কিন্তু 3 তলায় ওঠার আগে শেলির গলাটা শুনল সে। শেলি পেছন থেকে ডাকলো, ইতু, এই ইতু। ইতু ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালো, তারপর বলল, জি। শেলি মুচকি হাসলো, তারপর বলল, এদিকে আসো, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। ইতু এদিকে এলো না। সে সিঁড়ি ডিঙিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। শেলি তাকে উঠতে দিল না। তাড়াহুড়ো করে সে কয়েকটা সিঁড়ি ডিঙিয়ে উঠে ইতুর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর ওকে টেনে নিয়ে আসতে লাগলো সিঁড়ির নিচ দিকে। ইতু বলল, কী সব হচ্ছে? আপনি আমার হাত ধরলেন কেন? এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন আমায়? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? কি চান আমার কাছে? শেলি বলল, তোমার সঙ্গে কি আমার কোনো ঝগড়া হয়েছে ইতু? ইতু বলল, না। শেলি বলল, তাহলে আমার থেকে তুমি দূরে থাকো কেন? আমার এখানে আর আসো না কেন? ইতু জোরাজোরি করছে ছুটে যেতে। সে বলল, দেখুন, আপনি খুব বাড়াবাড়ি করছেন, ভেজাল হবে কিন্তু বলছি। শেলি আর নিজেকে সামনে রাখতে পারল না। মেজাজ খারাপ হয়ে গেল তার। সে ঠিক তখনই এক ধাক্কায় ওকে ঘরের ভেতরের দিকে ছিটকে ফেলল। তারপর সেও ঘরের ভেতর ঢুকে ওর গালে শক্ত দুটো চর বসিয়ে দিয়ে বলল, শরীরের ব্যবসাটা তো খুব ভালোভাবে রপ্ত করেছ, তাই না? কিন্তু এই ব্যবসা তো করার কথা একটা নির্দিষ্ট এলাকায়, খারাপ পাড়ায়। এখানে এসে করছো কেন? ইতু রেগে মেগে আগুন হয়ে গেল। তার মুখ ন্যাকাবে ঢাকা ছিল এতক্ষণ। এবার মুখ খুলে নিল সে। তারপর বলল, আপনি খুব বাড়াবাড়ি করছেন। আপনি আমার চেয়ে বয়সে বড় বলে কিছু বলছি না, নয়তো। কথা শেষ করতে পারল না ইতু। এর আগেই শেলি ওর গালে আরেকটা শক্ত থাপ্পড় বসিয়ে দিল। তারপর ওর চুল টেনে ধরে বলল, নয়তো কি? এই প্রস্টিটিউট, নয়তো কি রে? কি করবি আমায়? কি করবি তুই? বলে এলোপাথারি ওর গালে চর বসিয়ে দিতে থাকে শেলি। তারপর ঘাট ধাক্কা দিয়ে ওকে দরজার ওপাশে ফেলে দিয়ে সে বলল, তুই আজকের মধ্যে এই বাসা ছেড়ে বেরিয়ে যাবি। বাসা না শুধু, তুই সিলেট ছাড়বি। তোকে এই শহরে কোনোদিন দেখলে আমি নিজের হাতে খুন করব তোকে। ইতু কোনো রকম জীবন নিয়ে পালিয়ে গেল উপরে। কিন্তু উপরে যেতে যেতে সে ভাবল, গর্ভের বাচ্চা হত্যার দায় আজকেই ফাঁসিয়ে দিবে সে শেলিকে। আজকের এ অপমানের শোধ সে আজকেই নিবে, দেখিয়ে দিবে শেলিকে সে। ইতু কি জিনিস। ইতু উপরে উঠল ঠিক, কিন্তু ঘরের ভেতর গেল না। সে বসে রইল দরজার ওপাশে, বাইরে।
সে এখানে বসে বসে সন্ধ্যা হবার অপেক্ষা করল। তারপর সন্ধ্যা হয়ে এলে দোতলায় নেমে ওখানকার সিঁড়িতে ইচ্ছে করে পড়ে গেল। এমনভাবে গতি নিয়ে পড়ল যেন পেছন থেকে কেউ তাকে প্রবল জোরে ধাক্কা দিয়েছে। পড়ে গিয়ে শক্ত আঘাত পেল সে। তারপর গড়িয়ে যেতে লাগলো নিচে। অসহ্য ব্যথায় সে চিৎকার করে উঠল। সিঁড়ির একেবারে নিচ পর্যন্ত এসে যখন সমতলে পড়ল, ততক্ষণে সে অচেতন হয়ে পড়েছে। অচেতন না হলে সে দেখত তার পায়ের গোড়ালি পর্যন্ত কিভাবে রক্তে রঞ্জিত হয়েছে। গর্ভ তার নষ্ট হয়েছে কিনা তা ডাক্তার বলতে পারবে, কিন্তু তার ডান পাটা যে ভেঙে গুড়িয়ে গিয়েছে তা একটা বদ্ধ উন্মাদ পাগল দেখলেও বুঝতে পারবে। আনিস চিৎকারের আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দৌড়ে এলো এদিকে। সিঁড়ি ডিঙিয়ে নিচে সেই দৃশ্য দেখে তার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। বোরকা পরা ইতু হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সমতলে। রক্তে রঞ্জিত হয়ে আছে তার বোরকা। আনিস একবার তাকিয়ে দেখল ভালো করে। তার কেন জানি মনে হচ্ছে ইতু আর বেঁচে নেই। কে করেছে এই কাজ তার সঙ্গে তা ভাবার সময় পেল না আনিস। কেউ এখনো আসেনি, এটাই সুযোগ। এক্ষুনি তাকে এখান থেকে পালাতে হবে, নয়তো ইতুর খুনের সবটা দোষ তার কাঁধে চাপবে। সে খুন না করেও খুনি হবে, তার জেল হবে, ফাঁস হবে। আনিস দু চোখে কেমন অন্ধকার দেখতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি করল না। উপরে ওঠার সময় নাই তার, কিন্তু ফোন সে রেখে এসেছে উপরে। ফোন এখানে রেখে যাওয়া নিরাপদ না, অনেক তথ্য আছে এটাতে। আনিস তাড়াহুড়ো করে উপরে উঠে গেল। ফোন নিয়ে সে নিচে নামবে, তারপর দৌড়ে পালাবে। নাই হয়ে যাবে এই শহর থেকে, উদা হয়ে যাবে অন্য কোথাও। সে চোখের পলকে দৌড়ে উপরে উঠল। তারপর ফোনটা পকেটে নিয়ে মাফলার দিয়ে ভালো করে মুখটা পেঁচিয়ে নিল। আর কিছু নেবার সময় নেই, ভাববার মতো সময় নেই। চট জলদি সে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামল। কিন্তু ততক্ষণে সে দেখল নিচতলার এক ভাড়াটে আর একটা ছোট বাচ্চা এসে ওখানে দাঁড়িয়েছে ইতুর পাশে। আনিসের মনে হলো আজই তার শেষ দিন। সে আর কিছুতে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। মুনা সেদিনই মাকে নিয়ে চলে এলো বাড়িতে। বাড়িতে বলতে শ্বশুর বাড়ি, রায়হানদের বাড়ি। নিজের কাছে রাখবে মাকে, এছাড়া যে মায়ের আর কেউ নেই। ঘুমের ওষুধ খাওয়ায় খুব ঘুম হচ্ছে মার। খাওয়া দাওয়া করছে মোটামুটি। সমস্যা হলো একটু পরপর মুনাকে ডাকেন তিনি। ডেকে কি যেন আবল তাবল বলেন। একটু আগেও ডেকেছিলেন মুনাকে। মুনা কাছে গিয়ে বলল, মা বলো, ডাকলে কেন? তিনি বললেন, আমার ভয় লাগে, আমায় একটু ধর মা, আমায় জড়িয়ে ধর। মুনা ধরে, পিঠে হাত বুলিয়ে দেয় মায়ের। মা বলে, দেখ আমি কাঁপছি, ভয়ে কাঁপছি, আমার চারপাশে আগুন, আমি শুধু আগুন দেখি। মুনা বুঝতে পারে না কিছু। সে বলে, কিসের আগুন, কই আগুন? মা চুপ হয়ে যায়, কথা বলে না, কিন্তু চোখ থেকে পানি ঝরতে থাকে তার। মুনা বলে, কি হয়েছে বলো তো মা, কি সমস্যা? মা বলে, জাহান্নামের আগুন কি খুব শক্ত রে মুনা? মুনা চুপ হয়ে থাকে, আসলেই কিছু বুঝতে পারে না সে। ও ঘরে হঠাৎ বাবু কাঁদে। ঘুম থেকে উঠেছে হয়তো, শাশুড়ি মা ডাকছে, মুনা, এই মুনা, বাবু ঘুম থেকে উঠেছে, আসো তো এদিকে। মুনা উঠে চলে যেতে চাইতেই তার মা তার হাতটা টেনে ধরেন পেছন থেকে। মুনা মায়ের মুখের দিকে তাকাতেই মা বলে, তোর সংসার ভাঙা আর ঋতুর এসব কুকীর্তিতে জড়ানো সব কেন হয়েছে জানোস? মুনা কথা বলে না, চুপচাপ মায়ের চোখের দিকে মুখের দিকে তাকায় শুধু। মা বলেন, আমার জন্য, আমার একটা পাপের জন্য। আমার করা পাপটা কি তা শুনবি তুই? খুব বড় পাপ, ভয়াবহ পাপ। শুনলে অবশ্য কোনোদিন আর আমায় মা বলে ডাকবি না, থুতু ছিটিয়ে দিবি আমার মুখে। মুনা চমকে উঠে কথাটা শুনে। কি এমন পাপ করেছিল মা যা শুনে সে মায়ের মুখে থুতু ছিটিয়ে দিবে? শুনতে চায় মুনা, এক্ষুনি শুনতে চায়। বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে একেবারে পথ আটকে, বাচ্চাটাও তার পাশে দাঁড়িয়ে আছে। আনিস লোকটাকে চেনে, করিম সাহেব, শ্রী অমরনাথ উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। লোকটা এভাবে তার পথ আটকে দাঁড়িয়ে আছে কেন? সে বলল, সরুন, সরুন এখান থেকে। লোকটা না সরেই তার মুখের দিকে ঘুরে তাকিয়ে বলল, মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, অবস্থা ভালো না, আমায় সাহায্য কর বাবা।
চলো দুজন মিলে হসপিটালে নিয়ে যাই। আনিসের হাতে সময় কম, মানবিকতা দেখাতে হলে একটু পর তাকে জেলখানায় থাকতে হবে, পুলিশের মার খেয়ে ব্যথায় কুকড়ে মরতে হবে। ভাবতে আনিসের গা শিউরে ওঠে। কি ভয়াবহ ব্যাপার। সে করিম সাহেবের কথার উত্তর না দিয়ে করিম সাহেবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু যেই না সে পালাতে চাইল তখনই করিম সাহেব তাকে পেছন থেকে টেনে ধরে ফেললেন আর চিৎকার করে বলতে লাগলেন, খুনি, খুন করে পালাচ্ছে। আনিস করিম সাহেবের মুখ চেপে ধরে খানিকটা সময় দস্তাদস্তি করল তার সঙ্গে, কিন্তু বৃদ্ধ লোকটার গায়ে শক্তি এখনো কম না, যেন অসুর এসে ভর করেছে তার শরীরে। সে কোনোভাবেই ছুটতে পারছে না। লোকটা তার কোমরে এত শক্ত করে ধরেছে। কনুই দিয়ে একবার আঘাত করল করিম সাহেবের বুকে, তাতেও করিম সাহেব ছাড়লেন না। আনিসের হাতে সময় কম, আরও লোক সকল এসে যাবে, তখন আর বাঁচার উপায় থাকবে না। তাকে যেভাবেই হোক এই লোকের হাত থেকে পালাতে হবে এক্ষুনি। কিন্তু ওর সঙ্গে এভাবে কুলিয়ে উঠতে পারবে না সে। ঝামেলা করে ওর হাত থেকে ছুটতে হবে, কিন্তু কিভাবে ঝামেলা করবে? খালি হাতে তো কুলিয়ে উঠতে পারছে না এই বুড়োর সঙ্গে। আনিস সামনে তাকিয়ে দেখল দেয়ালের পাশে কিছু ইট রাখা। সে টানা হেঁচড়া করে দেয়ালের কাছ পর্যন্ত গেল কোনো মতে। তারপর কোনো রকম হাতটা বাড়িয়ে একটা ইট নিল হাতে। তারপর পেছনের দিকে একটু ঘুরে লোকটার মাথায় ইট দিয়ে শক্ত একটা আঘাত করল। মুহূর্তে লোকটা তাকে ছেড়ে দিয়ে আর্তনাদ করতে করতে গড়িয়ে পড়ল মেঝেতে। বাচ্চাটা তখন চিৎকার করে উঠল, দাদাকে মেরে ফেলেছে, দাদাকে মেরে ফেলেছে। আনিস আর এক মুহূর্ত দেরি করল না, সে মুহূর্তে উদা হয়ে গেল এখান থেকে। রিপন রেস্টুরেন্টে ছিল, সিগারেট ধরিয়েছে একটা। তার মাথা খারাপ, চতুর্দিকেই তার বিপদ। আপাতত ইতুকে থামাতে পেরেছে সে, শেলিকে কিভাবে থামাবে তা ভাবছে। আর আগামীকাল যে নতুন ওসি জয়েন করবে থানায়, তাকে কিভাবে নিজের খেলার পুতুলে পরিণত করবে তার কৌশল খুঁজে বের করছে সে। সে অবশ্য তখনও জানে না যে থানায় নতুন যে ওসি যোগ দিবে সে শেলির আপন মামা, মেজ মামা। এসব নিয়ে ভাবতে ভাবতে যখন রিপন অস্থির হয়ে উঠল, তখনই তার ফোনে কলটা এলো। কল করেছে নিচতলার এক ভাড়াটে। ফোন রিসিভ করবে কিনা সে তা বুঝতে পারছে না, কিন্তু কি মনে করে যেন ফোন রিসিভ করলো সে। আর তখনই সে শুনতে পেল দুটি ভয়াবহ দুঃসংবাদ। নিচতলার ভাড়াটে করিম সাহেব খুন হয়েছেন, আর ইতুকেও তারা ভেবেছিল মারা গিয়েছে। করিম সাহেবের পাশে মৃত প্রায় অবস্থায় পড়ে আছে ইতু। সবাই ধরেই নিয়েছিল ইতু মরে গিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে সে জীবিত। একটু নড়েছে, কিন্তু কথা বলছে না, অজ্ঞান। সবার আশঙ্কা ইতু মারা যাবে, বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। রিপনের মনে হলো তার পায়ের তলায় মাটি নেই আর। মনে হলো আকাশ ভেঙে পড়েছে তার মাথার উপর। এখন কি করবে সে? এসব কিভাবে হলো? কে করেছে এসব? এর নেপথ্যে কে? আনিস নাকি শেলি? রিপন তাড়াহুড়ো করে আনিসকে কল করলো। আনিসের ফোন বন্ধ। সে ভাবছে শেলিকে কল করবে কিনা। শেলি বাসায় নেই। সন্ধ্যার আগে সে চলে গিয়েছে ওসমানী বিমানবন্দরে। তার মামা জয়েনের একদিন আগেই চলে এসেছেন। বিমানবন্দরে গিয়ে মামার সঙ্গে দেখা করে তার সঙ্গে একেবারে মামার নতুন বাসায় চলে গেল সে। মামা এ কথা সে কথা বলতে বলতে একসময় বললেন, শেলি, কি সমস্যা বলতো? ঢাকায় ফিরছিস না কেন? তোর ছুটি তো কবেই শেষ। শেলি চুপ করে রইল। মামা ওর দিকে তাকালেন, তারপর বললেন, তোকে চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে কি? রিপন কোথায়? শেলি এবার এক এক করে সব খুলে বলল। মামা সব শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, দেখ, আমি এই শুয়োরের বাচ্চার কি হাল করি। থানায় জয়েন করার পর আমার প্রথম দায়িত্বই হবে ওরে 14 শিকের ভেতর ঢুকানো। ঠিক এই সময় শেলির ফোনটা বাজলো। রিপন কল করেছে। শেলি ফোন রিসিভ করবে না করল। রিপন বলল, এটা কি করলে তুমি? শেলি চমকে উঠল, বলল, মানে কি করেছি আমি? রিপন বুঝতে পারছে না কিছু। সে বলল, তুমি কি বাসায় না? শেলি বলল, কেন, কি হয়েছে? রিপন এবার বুঝতে পারল শেলি এখানে নেই, বাসায় নেই।
পালিয়ে অন্য কোথাও চলে গেল নাকি? দূরে চলে গিয়ে এখন কিছুই না জানা নাটক করছে নাকি তার সঙ্গে? খুন দুটো কি তাহলে শেলিই করেছে? আর আনিসের নম্বর বন্ধ কেন তবে? শেলির চেয়ে আনিসকেই তার সন্দেহ হয় বেশি। শেলিকে সে চেনে, সে জানে শেলি এমন ঘটনা ঘটাতেই পারে না। রিপন তাড়াহুড়ো করে নিজেকে সব অভিযোগ থেকে মুক্ত করতে সবার আগে কাজীকে ফোন করলো। কাজী ফোন রিসিভ করতে সে বলল, ভাই, ইতুর সঙ্গে যে আমার বিয়ে হয়েছে, এসব কাগজপত্র নষ্ট করে দেয়া যায় না? সব প্রমাণ মুছে দেয়া যায় না? কাজী খানিকটা সময় ভাবল, তারপর বলল, না, যায় না। সরকারের খাতায় রেজিস্টার করা এটা। পুলিশ কি এসব খুঁজে বের করতে পারবে? কাজী বলল, পারবে। রিপন পাগল প্রায় হয়ে গেল। সে বলল, আপনাকে টাকা দিব, অনেক টাকা, মুছে দেন না সব। কাজী বলল, আরে ভাই, আমার পক্ষে এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না, কারোর দ্বারাই সম্ভব না, বলে ফোন কেটে দিল। রিপনের এখন চিন্তা ইতুকে নিয়ে। ইতুকে যেভাবেই হোক বাঁচাতে হবে, কারণ সেই জানে আসলে কি ঘটেছে। সে জানে কে তার এই হাল করেছে, বৃদ্ধকে কে মেরেছে। ইতু বাঁচলে সে বাঁচবে, ইতু মরে গেলে সেও ফাঁসিতে ঝুলবে। সে যে নির্দোষ তা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না। আর পুলিশ খুঁজে বের করে ফেলবে ইতুর সঙ্গে তার বিয়ের রেজিস্ট্রি। তারপর বলবে, ইতুর সঙ্গে যেহেতু তার গোপন বিয়ে ছিল এবং ইতু গর্ভধারণ করে ফেলেছিল, তাই বিয়ের বিষয়টা জানাজানি হয়ে যাবে। এই ভয়ে ইতুকে সে খুন করে দিয়েছে। রিপন তাড়াহুড়ো করে বাসার পথ ধরল। আগে যে ভাড়াটে কল করেছিল তাকে কল করে বলল ইতুকে নিয়ে হসপিটালে আসতে গাড়ি করে, কিন্তু ভাড়াটে হসপিটাল যেতে অস্বীকার করলো, বলল সে পারবে না। হসপিটালে নিতে গিয়ে পথে মারা গেলে তার নামে দোষ চাপবে। সে বলল, আমি এসব ঝামেলার মধ্যে নাই ভাই। রিপনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদে, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে নিজের। হায়, কি বিপদ এলো তার সামনে! কেন সে পাপের পথে পা বাড়িয়েছিল? রিপন গাড়ি করে বাসায় ফিরতে ফিরতে শেলিকে আবার কল করলো। শেলি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো। রিপন এবার বলল, বাসায় দুটো মানুষ খুন হয়েছে, ইতু আর করিম চাচা। তুমি কি এসবের কিছুই জানো না শেলি? শেলি খবরটা শুনে একেবারে আটকে উঠল। খুন? দুটো মানুষ খুন? ইতুর সঙ্গে তো তার ঝগড়া হলো আজ বিকেলে, মাত্র কয়েক ঘন্টা আগে। এরপর কিভাবে কি হয়ে গেল? কে করলো এই কাজ? আনিস নাকি রিপন, নাকি অন্য কেউ? কিন্তু তার ভয় করছে, দোষ না করেও দোষী হবার ভয়, ফেঁসে যাবার ভয়। কেউ কি শুনেছিল ইতুর সঙ্গে যখন তার ঝগড়া হয়েছিল তখন? কেউ কি দেখেছিল ইতুকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যাবার দৃশ্যটা? যদি দেখে থাকে তবে নিশ্চিত শেলি ফেঁসে যাবে। খুন না করেও সে খুন করা সাজা পাবে। শেলির সমস্ত শরীর ঘেমে একসার হয়ে গেল। রিপন তাড়াহুড়ো করে বাসায় পৌঁছালো। তারপর আহত ইতু আর করিম সাহেবের লাশ ডিঙিয়ে ইতুর ঘরে চলে গেল সরাসরি। ওখানে গিয়ে পাগলের মতো খুঁজতে লাগলো ওর আর ইতুর বিয়ের কাবিননামার কাগজটা। মেইন কপিটা ইতুর কাছেই ছিল, এটা তার খুব দরকার। সে চায় না আপাতত এটা পুলিশের হাতে পড়ুক। এই কাগজ পুলিশের হাতে না গেলে তদন্ত করে পুলিশ এই তথ্য জানতে তার সময় লাগবে। আর ততক্ষণে হয়তো ইতু বা করিম সাহেবকে যে মেরেছে সেও বেরিয়ে যাবে। কিন্তু এক্ষুনি যদি পুলিশ এই কাগজ পেয়ে যায় তবে 7-5 না ভেবে পুলিশ তাকে জেলে নিবে। কিন্তু কাগজ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল সে। কোথাও নেই সেই কাগজ। রিপনের মাথা খারাপ হয়ে গেল। এই কাগজটা তার যেভাবেই হোক লাগবে। এটা বের করে উদাও করে দিতে হবে, নয়তো ফেঁসে যাবে সে। কিন্তু কাগজ সে পেলই না। হতাশ হয়ে তাড়াহুড়ো করে সে নিচে নামল। তারপর ইতুর ব্যাগটা খুঁজলো। ইতুর ফোনটা দরকার। যে সিম দিয়ে ইতু তার সঙ্গে কথা বলতো সেই সিম কার্ডটি দরকার। কিন্তু এবারও সে হতাশ হলো, এটাও নাই। ইতুর ফোন বা ব্যাগ কিচ্ছু নাই এখানে। কেউ নিয়ে নিয়েছে এগুলো। রিপন ভাবল পুলিশকে কল করবে এক্ষুনি, এতে দোষটা কাটা যাবে। পুলিশ তাকে সন্দেহ করবে না। কিন্তু এর আগে পুলিশ চলে এলো। অন্য কেউ কল করেছিল হয়তো। পুলিশ এসে রিপনকে জিজ্ঞাসাবাদ করেছে সে কোথায় ছিল, কিভাবে এটা ঘটল। রিপন বলল সে রেস্টুরেন্টে ছিল, কিছুই জানে না। তারপর ঋতু সম্পর্কে জানতে চাইল।
ইতু কার সঙ্গে থাকতো, কতদিন ধরে থাকে? রিপন যতটা বলতে হয় বলেছে তার স্বামীর সঙ্গে থাকতো। স্বামীর নাম আনিস। পুলিশ জানতে চাইল আনিস এখন কোথায়। সে বলল ঘটনার পর থেকে নাই, উদা হয়ে গিয়েছে, ফোনও বন্ধ। রিপনকে আরও নানান প্যাচের প্রশ্ন করতে লাগলো তারা। ভয়ে তার অবস্থা কাহিল। মনে হচ্ছিল সে যা বলছে তা এলোমেলো হয়ে যাচ্ছে, এক্ষুনি ধরা পড়ে যাবে, পুলিশ তাকেই খুনি ভাববে। কিন্তু আপাতত তার ভাগ্য তার সহায় হয়েছে বলতে হবে। পুলিশ বাসার সবগুলো ঘরে এক এক করে সার্চ করেছে। অন্য কোথাও কিছু না পাওয়া গেল আনিসা ঋতু যে ঘরে থাকতো সেই ঘরের খাটের নিচে থাকা জিনিসটা চমকে দিল পুলিশকেও। এক শিশি অ্যাসিড রাখা ওখানে, এর মানে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে আনিস জড়িত। এরপর আনিসই যে ঘটনা দুটি ঘটিয়েছে এটা চূড়ান্ত হলো করিম সাহেবের নাতির কথা শুনে। করিম সাহেবের নাতি ঘটনার সময় ওখানেই ছিল। সে বলল 3 তলায় যে আঙ্কেল থাকতো সেই তার দাদাকে ইটের আঘাতে মেরে ফেলেছে। রিপন যেন হাফ ছেড়ে বাঁচল। হসপিটালে ইতুকে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলল অবস্থা আশঙ্কাজনক, বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বেঁচে থাকলেও ইতু আর স্বাভাবিক জীবন বহন করতে পারবে না। রিপন বলল যেভাবেই হোক বাঁচুক, ইতুর সাধারণ অথবা অসাধারণ জীবন বহন করা তার চিন্তার বিষয় না। তার চিন্তার বিষয় ইতুর জানে বেঁচে যাওয়া, ইতুর একটু কথা বলার শক্তি হওয়া। ইতু বাঁচলেই সে বাঁচবে। মোনা আর জানতে পারল না তার মা কী পাপ করেছিল, শুনতে পারেনি পুরোটা। বাবু খুব বেশি কাঁদছে, চিৎকার করে কাঁদছে। সে দ্রুত ঘরে গিয়ে বাবুকে কোলে নিল। ছেলেটা এমন আহ্লাদি হয়েছে, এই বয়সে বাচ্চারা মাছ ভাত খেতে শুরু করে, খিচুড়ি খায়, কিন্তু বাবু মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু মুখে তুলবে না, কোনোভাবেই না। মোনা বাবুকে দুধ খাইয়ে শান্ত করল। এখন ছেলে খেলছে, একা একাই কি যেন বলছে, তার ভাষা বোঝা মুশকিল। নিজে নিজে সে নানান কথা বলে, হেসে কুটি কুটি হয়। এর মধ্যেই মোনার ফোনে কলটা এলো। আননোন নম্বর থেকে কল এসেছে। ফোন রিসিভ করতে সে চমকে উঠল। আনিস তাকে কল করেছে। গলাটা সে ভালো করে চেনে। মোনা কথা বলতে পারল না, রাগে তার গা কাঁপছে। আনিস বলল মোনা, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, খুব জরুরি, শোন আমার কথাটা প্লিজ। মোনার কিচ্ছু ইচ্ছে করছে না শোনার। সে ফোন কেটে দিল, কিন্তু আনিস বারবার কল দিয়েই যেতে লাগলো। মোনা নম্বর ব্লক করে রেখে দিল। আর তখনই মোনার শাশুড়ি এলেন কাছে। এসে তার পাশে খানিকটা সময় দাঁড়িয়ে থেকে তারপর বললেন কি হয়েছে মোনা, কোনো সমস্যা? মোনা স্বাভাবিক হবার চেষ্টা করলো, বলল না না কিছু না মা। এবার তার শাশুড়ি বললেন আজ শহরে যাওয়া লাগবে তোমার। মোনা বলল কেন মা, শহরে যেতে হবে কেন? তার শাশুড়ি বললেন আমিও তোমার সঙ্গে যাব, ওদিক দিয়ে নিহাও আসবে, গয়না তৈরি করতে দিয়ে আসবো গিয়ে তোমাদের জন্য। মোনা কথা বলে না, চুপ করে থাকে। জীবন কখনো কখনো এত আনন্দের হয়, হাহাকারের পর উচ্ছলতাও ফিরে আসে, তবে এভাবে। কিন্তু তার বুকে একটা যন্ত্রণা হয়, বিপদের গন্ধ ভেসে আসে যেন তার নাকে। ওরা শহরে যাবার পথ ধরল দুপুর। রাস্তায় তার শাশুড়ি এটা ওটা নিয়ে কথা বলেন, কিন্তু মোনা সেসবে মনোযোগ দিতে পারে না। তার বুকের ভেতর কেমন যেন আগুন জ্বলে ওঠে। আনিস হঠাৎ ফোন করলো কেন? কি বলতে চায় সে? সবকিছু যখন ঠিক হয়ে আসছে, যখন তার নতুন একটা জীবন শুরু হচ্ছে, তখন এই অসময়ে আনিস কল দিল কেন তাকে? মোনা ব্যাগ থেকে ফোনটা তুলে নিল হাতে, আর তখনই দেখল ব্ল্যাক লিস্টে মেসেজ এসেছে 3-3টে। সবগুলো আনিসের পাঠানো মেসেজ। সে মেসেজগুলো দেখে চমকে উঠল। আনিস লিখেছে তোমায় নিয়ে আবার নতুন জীবন শুরু করতে চাই মোনা। যা হয়েছে তার সব ভুলে যাও। আমাদের সন্তানের কথা ভেবে হলেও আসো এক হয়ে যাই আমরা। কাউকে এই বিষয়ে কিছু বলো না, আমি চাই এটা গোপন থাকুক। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের পরিচিত আর কেউ থাকবে না। এরপর আরেকটা মেসেজে লিখেছে রিপ্লে দাও প্লিজ, রিপ্লে দাও। এরপর তৃতীয় মেসেজটি দেখল সে। আনিস লিখেছে তুমি আমার স্ত্রী, আমারই থাকবে, তুমি না চাইলেও থাকবে, থাকতে হবেই তোমাকে, এছাড়া আর কোনো পথ খোলা নেই তোমার। মোনার মাথা খারাপ হয়ে গেল মেসেজগুলো দেখে। সে গলা বাড়িয়ে একদলা থুতু ফেলল।
তারপর সে ভাবল বিয়েটা তাড়াহুড়ো করে সেরে ফেলতে হবে তাকে। আগামীকাল রায়হান দেশে ফিরবে। সে আসার 1-2 দিন পরই এটা শেষ করতে হবে, নয়তো আনিস নতুন ঝামেলা শুরু করবে। সে হয়তো কোনোভাবে জেনে গিয়েছে রায়হানের সঙ্গে তার বিয়ের বিষয়টা। শহরে পৌঁছাবার পর নিহার সঙ্গে দেখা হলো। নিহা আর তার মা এসেছে। নিহা বাবুকে কোলে টেনে নিল। মুনার খুব পছন্দ হয়েছে নিহাকে। ওর চেহারায় কেমন যেন একটা মায়া আছে, দেখে মনে হয় সে মানুষ ভালো। এর মধ্যে গয়নার অর্ডার করা হয়েছে। নিহার এসবে চাহিদা নাই, মুনারও নাই। শাশুড়ি তাদের বললেন, এইগুলো তোমাদের হক, অধিকার, যতটা পারো নেও, প্রয়োজনে খুব কাজে দেয় এসব। এত উদার হবার দরকার নাই মেয়েরা। এরপর তারা 3 জন মিলেই কয়েক ডিজাইনের গহনা অর্ডার করলো, টাকাও কিছু পেমেন্ট করলো। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে নাস্তা করলো। নাস্তা শেষ করে নিহারা বিদায় নিয়ে চলে গেল। মুনা আর তার শাশুড়িও বেরিয়ে এলো। সিএনজি স্টেশনে এসে তারা বাড়ি ফেরার গাড়ি নিবে, ঠিক তখন মুনার শাশুড়ি বললেন তিনি ওয়াশরুমে যাবেন। তার খুব বেগ পেয়েছে, বৃদ্ধ মানুষ, কিছুই করার নেই, যেতে হবেই। মুনা সিএনজি স্টেশনের লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এদিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে কিনা। একজন দেখিয়ে দিল সামনের গলিটা। ওই গলি দিয়ে 5 মিনিট হাঁটলেই একটা পাবলিক টয়লেট পাওয়া যাবে। মহিলাদের জন্য ব্যবস্থা আছে ওখানে। মুনা তার শাশুড়িকে নিয়ে ওদিকেই গেল। জায়গাটা কেমন শুনশান, একেবারে নীরব, নিস্তব্ধ, জনশূন্য। এখানে পাবলিক টয়লেট তৈরি করতে হয় কেন কে জানে। মুনার শাশুড়ি ভেতরে ঢুকলেন। মুনা বাবুকে নিয়ে টয়লেটের বাঁ পাশে বাঁশঝাড়টার কাছে দাঁড়িয়ে রইল। বাবু ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই মুনা খেয়াল করল শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে একেবারে তার কাছে এসে দাঁড়িয়েছে। সে পাশ ফিরে তাকাতেই দেখল লোকটাকে। দেখে তার সবটা শরীর শিউরে উঠল একেবারে, এবং চিৎকার করার আগে মাফলারে মুখ পেঁচিয়ে রাখা লোকটা খপ করে তার কোল থেকে বাবুকে টেনে নিয়ে গেল তার কোলে, এবং মুহূর্তে পকেট থেকে ছোট্ট একটা চাকু বের করে এনে ঘুমন্ত বাবুর গলাটার কাছে ধরল। তারপর ফিস ফিস করে বলল, চিৎকার করলে বাবুর গলাটা কাটা যাবে। বাবুকে হারাতে না চাইলে আমায় চুপচাপ ফলো করো। ইতু ডান পার কোনোভাবেই সচল করা সম্ভব না। ইতু আর কোনোদিন 2 পায়ে ভর করে দাঁড়াতে পারবে না। ডান হাতে 3টে আঙুলের অবস্থাও বাজে। বাজে বলতে এই আঙুল 3টে দিয়েও সে কোনো কাজ করতে পারবে না। সমস্যা এই পর্যন্ত থাকলে ভালো ছিল। এর চেয়ে বড় সমস্যা হলো তার মাথায় প্রচণ্ড আঘাত লাগায় কর্তব্যরত চিকিৎসক ধারণা করছেন তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে সে অচেতন, কোনোভাবেই জ্ঞান ফিরছে না। এটাই ভয়ের। পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট পেতে সময় লাগবে। রিপন অবশ্য বারবার চেষ্টা করছে ডাক্তারের সঙ্গে কথা বলার। সে চাইছে ডাক্তারের মুখ থেকে ইতু সুস্থ হওয়া সম্পর্কে একটু আশার বাণী শুনতে। কিন্তু যতবার সে জিজ্ঞেস করে ততবারই সে আগের তথ্যের চেয়ে খারাপ তথ্যটাই পায়। তখন ফজরের আজান হয়েছে। রিপন হসপিটালে বসেছিল। তার দিন দুনিয়া কেমন মিথ্যে হয়ে উঠেছে। ডাক্তার হঠাৎ তাকে ডাকলেন। ডেকে নিয়ে গিয়ে বললেন ওর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশন ব্যয়বহুল। রিপন বলল, টাকা পয়সা নিয়ে ভাববার দরকার নেই, টাকা জমা করে দিব, তা যতই লাগে। ডাক্তার বললেন, কিন্তু অপারেশন করলেই যে সুস্থ হয়ে উঠবে এমন না, বাঁচবে কিনা তাই বলা যাচ্ছে না। বাঁচলেও মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারে, আবার সুস্থ হতে পারে। তবে পা একটা কোনোভাবেই ঠিক হবে না। রিপন বলল, আপনি যত টাকা চান এর ডাবল দিব, তবু ওকে সুস্থ করে দিন প্লিজ। হাত পা থাকা না থাকা বিষয় না, ও বেঁচে থাকুক, মানসিকভাবে বিকারগ্রস্ত না হোক। ডাক্তার বললেন, আল্লাহ আল্লাহ করুন আপনি, দেখা যাক তিনি কি করেন। ডাক্তার রিপনকে সান্ত্বনা দিয়েছেন ঠিক, কিন্তু নিজের মনেই তিনি শান্তি পাচ্ছেন না। চিকিৎসকদের বিশেষ বোর্ড বসিয়ে যখন তিনি পরামর্শ করলেন, তখন কেউই ইতুকে নিয়ে আশার আলো দেখালো না। সিঁড়ি থেকে এভাবে পড়লে অত আঘাতপ্রাপ্ত হবার কথা না, কিন্তু তার কেন এমন হলো?
তবে কি এটা সৃষ্টিকর্তা প্রদত্ত শাস্তি, কে জানে। রিপন সকাল 8টার দিকে শেলিকে কল করলো, বলল, তুমি কোথায়? শেলি বলল, আমি কোথায় আছি এটা এতক্ষণ পর মনে পড়ল? সারা রাত খবর নিয়েছ? মেয়ের কথা একবার জিজ্ঞেস করেছ? রিপন এই কথার উত্তর দিতে পারল না, কিন্তু শেলির সঙ্গে আপাতত কি বলবে তাও বুঝতে পারছে না। তার শেলিকেও সন্দেহ হচ্ছে। তার এখন ধারণা হচ্ছে এই কাজ আনিস একা করেনি, শেলিও এই কাজে যুক্ত আনিসের সঙ্গে। নয়তো শেলি হঠাৎ ঘটনার পর থেকে বাসায় নেই কেন? এমনকি সে যখন বাসায় গেল তখনও শেলি বাসায় ছিল না। শেলি আর কথা বাড়ালো না, ফোন কেটে দিল। রিপন অবশ্য আরও একবার কল করলো, কিন্তু সে ফোন রিসিভ করলো না। এরপর ঠিক 9টার সময় রিপনকে অবাক করে দিয়ে শেলি হসপিটালে এসে উপস্থিত হলো। তার সঙ্গে অবশ্য জেনিন নেই, রেখে এসেছে মামার ঘরে, তার মামির কাছে। শেলি এসে রিপনের পাশে দাঁড়ালো, তারপর বলল, ওর কি অবস্থা? রিপন বলল, ভালো না। শেলি বলল, কেঁদেছ নাকি খুব? রিপন বলল, কি বলছো এসব? কাঁদবো কেন? শেলি বলল, নিজের স্ত্রীর মৃত্যু সজ্জায় এই সময় কাঁদবে না তো কখন কাঁদবে? রিপন সাবধান হয়ে গেল মুহূর্তে। সে ফিসফিস করে বলল, কী সব বলছো? শেলি কথা বলল না, কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে একটা কাগজ বের করে দিল ওর হাতে। রিপন কাগজ চোখের সামনে মেলে ধরে আটকে উঠল। যে কাগজটা সে খুঁজছিল এর ফটোকপি এটা। শেলি বলল, আসলটাও আমার কাছে আছে। তো অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, তাও লুকিয়ে, নিজের ঘরে সন্তান থাকা সত্ত্বেও। রিপনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, কাহিল হয়ে গিয়েছে একেবারে। শেলি বলল, গলায় ব্যাঙ ঢুকেছে নাকি তোমার? কথা বলছো না কেন? জবান বন্ধ হয়ে গিয়েছে নাকি? রিপন বলল, আস্তে, মানুষ শুনবে। শেলির গলার আওয়াজ আরও বাড়ল। সে তার পা থেকে জুতোটা খুলে এনে ওর গালে আঘাত করলো সপাটে, আর বলল, আমায় তুই অবলা ভাবিস, বেকুব ভাবিস? রিপন রাগে নয়, ভয়ে কাঁপছে। তার মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না, সব তো জেনে গিয়েছে শেলি। সে 2 হাত জোড়া করে করে বলল, শেলি, আমি ভুল করে ফেলেছি, আমায় মাফ করো, জেনিনের জন্য হলেও। শেলি প্রচণ্ড জোরে ওর মুখের ওপর ঘুষিটা বসিয়ে দিল। রিপন সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল। ঠোঁটে আঘাত লেগে রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে। সে তখনই চিৎকার করে বলল, তোর অপবিত্র মুখে কোনোদিন আমার মেয়ের নাম নিবি না। তুই একটা শুয়োর, অমানুষ একটা। রাগে কাঁপছে শেলি। রিপন এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা আশেপাশে। কাউকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে সে শেলির পা ধরে বসে পড়ল। তারপর অনুনয় বিনয় করতে লাগলো। শেলি একটুও সহ্য করল না তাকে। সে এক লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল ওকে। তারপর বলল, আম্বরখানা মেথরপট্টির গোলাপ পুকুরপাড় এলাকায় মাদক দ্রব্যের গোডাউনটার মালিক কে রে? সীমান্ত দিয়ে অস্ত্র আর মাদকের চোরাচালান করে কে? রিপন ওখানে পড়ে থেকে নিজের মাথায় নিজে আঘাত করতে লাগলো। সব জেনে গিয়েছে শেলি। সেই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার পালানো প্রয়োজন এখান থেকে। আনিসের মতো তাকেও শহর থেকে উধাও হয়ে যেতে হবে, নয়তো সারাটা জীবন জেলেই কাটাতে হবে তার। কিন্তু কিভাবে পালাবে? তাড়াহুড়ো করে সে উঠে দাঁড়ালো। তারপর শেলিকে ধাক্কা দিয়ে সরিয়ে এক প্রকার দৌড়ে যেতে লাগলো সামনের দিকে। শেলি ওদিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে মনে বলল, যাও দেখো গিয়ে ওখানে তোমার কোন বাপ দাঁড়িয়ে আছে। রিপন তাড়াহুড়ো করে হসপিটালের ইমার্জেন্সি বিভাগের গেটটা যেই না পেরুতে যাবে, ঠিক তখনই খেয়াল করলো ওর কলারটা কেউ একজন চেপে ধরেছে। সে হাত দিয়ে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। ততক্ষণে তার বুকে প্রচণ্ড একটা ঘুষি বসিয়ে দিয়েছে কেউ। সে মুখ ফিরিয়ে তাকিয়ে আটকে উঠল। এ তো থানায় নতুন যোগদান করা ওসি মিসবাউল হক। রিপন ওসির মুখের দিকে তাকিয়ে ভয়ে মুষড়ে উঠল। এই মিসবাউল হক শেলির মেজ মামা। মোনার শাশুড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হলেন, মোনা এখানে নাই। আশেপাশে উকি দিয়েও তাকে দেখা গেল না। চিন্তায় তিনি অস্থির হয়ে উঠলেন। ফোন বের করে মোনার নম্বরে ডায়াল করলেন তিনি। রিং হয় না, ফোন বন্ধ করে রাখা। এখন কি করবেন তিনি? হেঁটে হেঁটে সিএনজি স্টেশনে আবার এলেন। ওদের কাছে জিজ্ঞেস করলেন একটা বাচ্চা কোলে নিয়ে কোনো মেয়ে মানুষ এদিকে এসেছিল কিনা। ওরা বলল দেখেনি।
সিএনজি স্টেশন থেকে আবার পাবলিক টয়লেটের এদিকে হেঁটে এলেন। আশেপাশের জায়গাগুলো দেখলেন, কোথাও নেই। মোনা উদাও হয়ে গিয়েছে একেবারে। বৃদ্ধ মানুষ, সন্ধ্যা হয়ে আসছে এদিকে, আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। তার এত খারাপ লাগছে। একটা দোকানের সামনে পাতা চেয়ারে বসলেন তিনি। তারপর মোনাকে আবার ফোন করলেন। ওর ফোন বন্ধ এখনো। মোনার শাশুড়ি শক্তপোক্ত মানুষ, কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়ছেন তিনি। কেমন যেন কান্না পাচ্ছে তার। বড় অসহায় লাগছে নিজেকে। ওর কি বিপদ হলো আবার? নাতিটাও কোলে, তার সঙ্গে। ভাবতে লাগলেন তিনি। মোনার শাশুড়ি ফোন করলেন ছেলেকে, মনিরকে। বললেন মোনার বিষয়ে। মোনা নাই, কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। ফোনও বন্ধ করে রাখা। মনির বলল সে এক্ষুনি আসছে। তার মা যেখানে আছে সেখানে যেন বসে থাকে, ওখান থেকে যেন না নড়ে। মোনাকে নিয়ে আনিস চলে গেল শহরের শেষ দিকে। টিনের গেট পেরিয়ে ছোট্ট একটা বাসায় তাকে নিয়ে উঠল। বাবু ততক্ষণে জেগে উঠেছে। দীর্ঘদিন পরেও সে তার বাবাকে চিনেছে। তার মুখের দিকে তাকিয়ে আছে ছেলে। আনিস ছেলেকে খাটের উপর বসিয়ে দিল। দরদ দেখালো না। তার চেহারা কেমন বিষণ্ণ, চোখ লাল টকটকে হয়ে আছে। মুখ দেখে বোঝা যায় খাওয়া দাওয়া গোসল কিছুই ঠিকমতো হয়নি। সে একেবারে বিপর্যস্ত। মোনা জোর গলায় কথা বলার চেষ্টা করছে, জেদ দেখাচ্ছে। আনিস বলল, আস্তে আস্তে কথা বলো। শুনেছি তুমি আমার ছোট ভাইকে বিয়ে করতেছ। আমায় ডিভোর্সও নাকি দিয়েছ। মোনা এ কথার উত্তর দিল না। সে বাবুকে কোলে নিল। তারপর বলল, তোমার মা বৃদ্ধা মানুষ, উনি আমায় না পেয়ে। কথা শেষ করতে দিল না মোনাকে আনিস। এর আগেই সে বলল, আমার মা নাই, কোনো মা নাই আমার, আমি তেজ্য পুত্র। আনিস রাগে বলল কথাটা। মোনা বলল, আমার কাছে আর কি চাও তুমি? কেন এখানে আনলে আমায় এভাবে? তাও তোমার নিজের সন্তানের গলায় চাকু ধরে। পৃথিবীতে সম্ভবত এমন নিষ্ঠুর বাবা আর একটিও নাই। আমার জীবন একবার নষ্ট করে তোমার শখ মেটেনি? আমায় কোনোদিন শান্তিতে থাকতে দিবে না তুমি? আনিস বলল, এছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার। তুমি বুঝবে না আমি কিসের মধ্য দিয়ে যে যাচ্ছি। চেহারা দেখে অবশ্য আঁচ করতে পারার কথা। আচ্ছা, আঁচ করার দরকার নেই। শোনো, তোমাকে আমি এখানে রেখে দিব না মুনা। তোমার শান্তিতে বিঘ্ন ঘটাবো না আমি। তোমার বিয়ে তুমি করবে, সুন্দর সংসার করবে, এসব নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমি বিরাট সমস্যায় পড়েছি। দেশে থাকার কোনো অবস্থা নাই আমার। আমি বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাব, এবং তা আজকেই। তারপর ওখান থেকে অন্য কোনো দেশে। আপাতত আমার টাকার প্রয়োজন। তুমি আমায় 15 লাখ টাকা দিবে। আমি জানি তোমার কাছে সেই টাকাটা আছে। এই শহরে কোনো একটা ব্যাংকে রেখেছো তুমি, এবং এই টাকাটা আমারই ছিল এক সময়। মনির শহরে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। ততক্ষণে মুনার শাশুড়ির অবস্থা চিন্তা একেবারে কাহিল। তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি জানেন মুনা তাকে রেখে নিজ থেকে এভাবে কখনোই পালিয়ে যাবে না। আর যদি পালিয়ে না যায় তবে তার কি হয়েছে, কি ঘটতে পারে তার সঙ্গে? আনিস ফিরে আসেনি তো আবার? সে কি তাকে কোনোভাবে তুলে নিয়েছে? এছাড়া আর কি হতে পারে? তিনি বুঝতে পারছেন না। মনির আসার পর তাকে জড়িয়ে ধরে কাঁদলেন মা। তার শরীর খারাপ লাগছে। বৃদ্ধা মানুষ, এভাবে বসে আছেন এতটা সময় ধরে। দুশ্চিন্তা করছেন, শরীর তো খারাপ হবেই। মনির নিজে অসংখ্যবার মুনার নম্বরে ডায়াল করল। নম্বর বন্ধ। মনির বলল, মা কি করবো এখন? সারা শহর খুঁজবো? মা বললেন, না, এভাবে খোঁজাখুঁজি করে লাভ নেই। থানায় যা, আমিও যাব। আমার ধারণা এসবের সঙ্গে আনিস ইতু জড়িত। আনিস ইতু এই শহরে ফিরে এসেছে। আনিস ইতু ছাড়া মুনার আর কোনো শত্রু নাই। মনির মাকে নিয়ে রিক্সা করে সঙ্গে সঙ্গে থানার দিকে গেল। মুনার মাথা বিগড়ে গেল একেবারে। সে তার গলা সবটুকু জোর দিয়ে বলল, তুই আমার সব কিছু শেষ করে দিয়ে আবার ফিরে এসেছিস টাকা নিতে? তুই ভাবলি কি করে তোকে আমি টাকা দিব? ভালোই ভালো এখান থেকে আমায় যেতে দে, নয়তো। মোনা কথা শেষ করার আগে আনিস তার হাত তুলে মোনার গালে শক্ত একটা চর বসিয়ে দিল। মোনাও সঙ্গে সঙ্গে বাবুকে বিছানার ওপর বসিয়ে রেখে পাল্টা চরটা বসিয়ে দিল আনিসের গালে। আনিস রাগে ওর গলা চেপে ধরল।
মোনাও একই কাজ করলো, সেও আনিসের গলা চেপে ধরল। এভাবে দুজন মিলে অনেকক্ষণ ধস্তাধস্তি হলো, কিন্তু মোনা আনিসের সঙ্গে শারীরিক শক্তি দিয়ে কুলিয়ে উঠবে কিভাবে? আনিস যে অসুর। আনিস এক পর্যায়ে জোরে ধাক্কা দিয়ে মোনাকে ওদিকে ফেলে দিল। ঘরে যে প্লাস্টিকের ড্রাম রাখা ছিল এর ওপর গিয়ে সে পড়ল একেবারে। ওখান থেকে উঠে মোনা মেঝেতে পড়ে থাকা কাঠের লাঠির মতো একটা বড় টুকরো তার হাতে তুলে নিল। তারপর চটজলদি এটা দিয়ে আঘাত করলো আনিসকে। আনিসের মাথায় গিয়ে লেগেছে আঘাতটা। এক হাতে সে তার আঘাতপ্রাপ্ত স্থানে চেপে ধরে, অন্য হাতে মোনার হাতের লাঠিটা টেনে ধরল। তারপর কায়দা করে ওর পেট বরাবর শক্ত লাঠিটা বসিয়ে দিতে মোনা গিয়ে ছিটকে পড়ল টিনের দেয়ালে। আর লাঠিটা আপনা আপনি মোনার হাত থেকে ছুটে আনিসের হাতে এসে গিয়েছে। মোনা ওখান থেকে উঠতে চাইতে আবারও ওকে ধাক্কা দিয়ে টিনের দেয়ালের দিকে ছুঁড়ে ফেলল আনিস। তারপর নিজে ওকে ওখান থেকে টেনে উঠালো। তারপর ওর গালে একের পর এক চর বসিয়ে দিতে দিতে বলল, আমারে তুই চিনোস না মোনা? আমি আর আগের আনিস নাই। আমি খুনি, আমি একটা খুনি। খুন করেছি আমি, তোরও খুন করব আমি, এখন করব। মোনা ওর চোখের দিকে তাকে সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ওর চেহারাটা স্বাভাবিক মনে হচ্ছে না। সত্যি সত্যি মনে হচ্ছে আনিস খুন করেছে, কিন্তু খুনটা সে কাকে করেছে? ইতুকে না তো। মোনা এসবের কিছুই জানতে পারল না। এর আগে আনিস বিছানা থেকে একটানে বাবুকে তার কোলে টেনে নিল। তারপর চাকুটা বের করে ফের বাবুর গলায় ধরল। তারপর বলল, যা টাকা নিয়ে আয় গিয়ে। টাকা না দিলে ছেলেকে হারাবি তুই। আর কাউকে যদি এই বিষয়ে কিছু জানাস, পুলিশের কাছে যদি যাস, তবে তোর ছেলেকে হারাবি তুই। আমি নিজের হাতে তোর ছেলেকে জবাই করব। মোনা পাগল প্রায় হয়ে গেল। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আনিস বলল, এখন আর ভাববার সময় নেই, জলদি যা। একটু পর ব্যাংক বন্ধ করে দিবে। যা টাকা নিয়ে গিয়ে। তুই এসে আমার কাছে টাকা বুঝিয়ে দিলে আমি ছেলেকে তোর হাতে বুঝিয়ে দিয়ে চলে যাব। কোনোদিন আর তোর সামনে আসবো না। কিন্তু তুই যদি উলট পালট কিছু করস, তাহলে তোর সব উলট পালট করে দিব আমি। মোনা বুঝেই গেল টাকা না দেওয়ার উদ্ধার নেই। আনিস পশু হয়ে গিয়েছে। পশু হয়ে গিয়েছে বললেও ভুল হবে। পশুদেরও নিজের সন্তানের জন্য মায়া থাকে, আনিসের তাও নাই। সে নিজের ছেলের গলায় ছুরি ধরে টাকা চাইছে। টাকা না দিলে জবাইও করে দিবে হয়তো। অমানুষেরা সব পারে, ওদের বিবেক বলতে কিছু থাকে না। মোনা বলল, ঠিক আছে, আমার ছেলের যেন বিন্দুমাত্র ক্ষতি না হয়। আমি টাকা নিয়ে আসছি গিয়ে। মোনা ঘর থেকে বেরিয়ে যাবার আগে বাবুর কাছে আসতে চাইল একটু। ওকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাইল, একটু আদর করতে চাইল, কিন্তু আনিস সেই সুযোগ দিল না। সে বাবুকে সরিয়ে নিল। মোনা যখন রাগ দুঃখ নিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছে, তখন পেছন থেকে আনিস ডেকে বলল, মোনা, ভুল কিছু করতে যেও না। কোলে সারা জীবন কিন্তু তোমাকে সন্তানহারা হয়েই থাকতে হবে। মোনা মূল রাস্তায় এসে সিএনজি করে সরাসরি ব্যাংকে চলে গেল। ব্যাংকে যেতে যেতে সে ভাবল, বাবু বেঁচে না থাকলে টাকা দিয়ে কি হবে? বাবুর ভবিষ্যতের জন্যই তো এই টাকাটা জমিয়ে রাখা। কিন্তু সে ভেবেই পায় না একজন বাবা এমন হয় কি করে। তার খুব ইচ্ছে করে আনিস নামের পশুটাকে নিজের হাতে মেরে ফেলতে। সে আনিসের কাছে আত্মসমর্পণ করবে, তার কথায় কাজ করবে, এটা সে ভাবতেও পারে না। কিন্তু বাবুর জন্য তার সব সহ্য করতে হচ্ছে। মোনা ব্যাংকে এসে নেকাব লাগিয়ে দিল মুখের। সে চাচ্ছে না পরিচিত কেউ তাকে দেখে ফেলুক, আর ঝামেলা চায় না সে। ব্যাংকে এখনো কিছুটা ভিড় আছে। তার সামনে কাউন্টারের লাইনে আরও 5-6 জন লোক আছে। ওখানে দাঁড়িয়ে সে টের পেল তার বুকের ভেতর কেমন ধকধক করে শব্দ হচ্ছে। ওই নরপিশাচটার কাছে বাবুকে এভাবে রেখে এসেছে। বাবু কি করছে কে জানে। ও যদি বাবুর কোনো ক্ষতি করে ফেলে, যদি বাবুকে নিয়ে পালিয়ে যায়, তখন কি উপায় হবে? ঠিক তখনই মোনার কানে কথাগুলো ভেসে এলো। তার সামনে দাঁড়ানো 2 জন লোককে গল্পটা করতে শুনল। একজন বলছে, থানায় যে নতুন মহিলা এসআই যোগ দিয়েছে, তার নাম ইভা। সে নাকি অতি জাদ্রের লোক। মজার বিষয় হলো, মোনাকে আঙুল দিয়ে দেখিয়ে লোকটা বলল, ঠিক ওনার মতো লম্বা চড়া। আর সেদিন এভাবেই ওনার মতো বোরকা পরে ছদ্মবেশে গিয়ে
এক খুনের আসামিরে গ্রেফতার করে থানায় আনলো। আসামি নাকি বুঝতেই পারে না এটা পুলিশ বলে হাসতে লাগলো লোকটা। মোনা দাঁড়ালো না ওখানে, সঙ্গে সঙ্গে সরে এলো একপাশে। তার মাথায় তখনই বিষয়টা এলো। সে ঠিক করলো বড়সড় একটা ঝুঁকি সে নিবে। যদিও বাবুর জীবন মরণের সম্পর্কে এখানে, কিন্তু সে একটা খুনিকে, একটা জানোয়ারকে এভাবে ছেড়ে দিতে চায় না। আনিস একবার সফল হলে বারবার তার কাছে আসতে চাইবে। আনিস বেঁচে থাকলে তার জীবন, বাবুর জীবন এমনি তো সারা জীবন হুমকির মুখেই থাকবে। তাই সে ঝুঁকিটা নিবে ভাবল। শেষ পর্যন্ত ব্যাংক থেকে টাকাটা সে উঠালো না। সে ব্যাংকের ভবন থেকে বেরিয়ে গিয়ে আরেকটা সিনজি নিল। তারপর সোজা থানার পথ ধরল। সে মনে মনে ঠিক করল, থানায় সদ্য নিয়োগ হওয়া এসআই ইভাকে গিয়ে সব খুলে বলবে। রিপনকে গ্রেফতার করে নেওয়া হয়েছে থানায়। ওসি মিসবাউল হক তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মজার বিষয় হলো, তাকে যাই জিজ্ঞেস করা হয় তাই সে অস্বীকার করে। অস্ত্র ব্যবসা, মাদকের কারবার, ইতুর সঙ্গে তার সম্পর্ক, সব কিছুই। কিন্তু মিসবাউল হকও কম না। তিনি রিপনের ফোন দুটি নিয়ে কর্তৃপক্ষকে দিলেন ঘেঁটে দেখতে। ফোন ঘেঁটে অস্ত্র ব্যবসা, মাদকের কারবারের সঙ্গে তার জড়িতের প্রমাণ তো পাওয়া গেলই। এছাড়া ইতুর সঙ্গে তার শেষবার যখন কথা হয়, ফোনে সেই রেকর্ডও সংগ্রহ করে ফেলল পুলিশের আইটি বিভাগ। ওই রেকর্ডে স্পষ্ট শোনা গেল রিপন ইতুকে রাগে বলছে, তোর গর্ভের সন্তান আজকের মধ্যে যদি নষ্ট না করিস, তবে আমি আজকে রাতের মধ্যে তোরে খুন করব। ওসি মিসবাউল হক এবার ওর সামনে খুব শক্ত হয়ে বসলেন। তারপর বললেন, এবার ফাঁসির রায় থেকে তোরে কে বাঁচাবে জানোয়ার? নেত্রকোনা সদর থানার ওসির নাম ইমদাদুল হক, মধ্যবয়স্ক। তার থানায় নতুন যে এসআই যোগদান করেছে, ওর নাম ইভা। তার মেয়ের সমান বয়সের। ইভাকে তার স্নেহ করার কথা। স্নেহ তিনি করেন না, তাকে করেন হিংসা। হিংসা করার কারণ আছে। ওসি হয়ে বিগত 3 বছরে যেসব মামলা নিয়ে তিনি হাত পা বেঁধে বসেছিলেন নিজের, যেসব আসামি ঠিকানায় শনাক্ত করতে পারেননি, এইটুকু এক মেয়ে কদিন আগে জয়েন করেই এক এক করে সব আসামি ধরে ফেলছে। এতে তার সম্মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যেরা ইভাকে নিয়ে আজকাল খুব কথা বলে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। আর তাকে নিয়ে চা স্টলে মানুষ হাসাহাসি করে। বিড়িতে ফুঁক দিয়ে ধুয়ে দিয়ে তাকে বলে ঢেকি ওসি। আকাম্মা একটা বলদ। কি লজ্জার কথা! তার মরে যেতে ইচ্ছে করে। এখানে ওসির চেয়ে যেন একজন সামান্য দারোগা বেশি মূল্যবান। তিনি সহ্য করবেন কি করে তবে এই ইভাকে? ইমদাদুল হক মুখ গোমরা করে চেয়ারে বসে দোল খাচ্ছিলেন। ঠিক তখনই ফোনটা এলো তার কাছে। তার থানার আওতাধীন আনিস নামের এক লোকের বাড়ি। সিলেট থেকে নাকি খুন করে পালিয়েছে। পালিয়ে এলাকায় ফিরে আসার সম্ভাবনা বেশি। তার ওপর দায়িত্ব হলো আনিসের সন্ধান করা, গ্রেফতার করা। ইমদাদুল হক আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি ঠিক করলেন ইভাকে এ বিষয়ে কিছুই জানাবেন না তিনি। গোপনে কয়েকজন কনস্টেবল নিয়ে আনিসকে ধরার মিশনে নামবেন তিনি। এইবার মানুষকে চমকে দিবেন তিনি। ঢেকি ওসি থেকে কাজের ওসি হবেন তিনি। এরকম যখন ভাবছিলেন, ঠিক তখনই থানায় এসে হাজির হলো মনির আর তার মা। মনির ওসি ইমদাদুলের কাছে সব খুলে বলল। ইমদাদুল এবার মনিরের মাকে এক এক করে সব জিজ্ঞেস করলেন। মুনা কোথায় দাঁড়িয়েছিল, কখন তিনি ওয়াশরুমে গিয়েছিলেন, কখন বেরিয়ে দেখলেন মুনা নাই, এইসব। মুনার শাশুড়ি সব বললেন। ওসি জিজ্ঞেস করলেন পুরনো কোনো শত্রু আছে কিনা তাদের বা মুনার। মুনার শাশুড়ি এবার আনিসের নামটা মুখে আনলেন। ইমদাদুল হক এবার একটু নড়ে চড়ে বসলেন। তার মুখে কেমন একটা হাসির রেখা দেখা গেল। তাহলে এটাই আনিস। তিনি বললেন, আপনারা বাড়ি ফিরে যান। আজকে রাতের মধ্যে হারামজাদাকে ধরে ফেলবো আমি। মনির আর তার মা বাড়ি ফিরল না। তারা গিয়ে উঠল তাদের শহরের বাসায়। মোনা আর আনিস যেখানে থাকতো ওখানে। আজ রাতটা তারা এখানেই পার করবে। মনির অবশ্য চেয়েছিল বাড়ি ফিরে যেতে, কিন্তু তার মা মুনাকে না পাওয়ার আগ পর্যন্ত কিছুতেই বাড়ি যাবেন না। তিনি পণ করে বসলেন। ইভা এতক্ষণ থানায় ছিল না, বাসায় গিয়েছিল একটু। হঠাৎ বুয়া ফোন করলো। বলল তার মায়ের শরীর খারাপ করেছে, বুকের ব্যথাটা বেড়েছে খুব। ইভা গিয়ে দেখে এলো মাকে, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এলো। আর থানায় এসে সে দেখল সব কেমন খালি খালি। ওসি থানায় নাই।
কয়েকজন কনস্টেবলও নাই। ঘটনা কি? ওরা সব কোথায় গেল? ইভা চতুর মেয়ে, খুব জেদিও। সে এক এক করে থানায় থাকা দায়িত্বরতদের জেরা করল। কেউ কিছু জানে না, বলতে পারল না কিছুই। কিন্তু শেষ পর্যন্ত একজনের থেকে তথ্যটা পেল সে। আনিস নামের এক আসামি ধরতে গিয়েছে তারা, খুন এবং অপহরণের আসামি। ইভা চমকে উঠল। স্বয়ং ওসি তার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে তাহলে? সে হাসবে না রাগ করবে তা বুঝতে পারছে না। অস্থির হয়ে শুধু সে মাঠে পায়চারি করতে লাগলো। আর তখনই সে দেখল একটা মেয়ে খুব হন্তদন্ত হয়ে এদিকে ছুটে আসছে। এই মেয়েটি মুনা। মুনা তার একেবারে কাছে এসে বুঝে গেল ইনি ইভা, এসা ইভা। মুনা তার সামনে এসে দাঁড়িয়ে দমের ওপর দম ফেলতে ফেলতে বলল, আপনি ইভা ম্যাম, তাই না? ইভা অবাক হলো, কিন্তু সরলভাবে বলল, হ্যাঁ। কিন্তু স্যার ম্যাম ডাকা আমার পছন্দের না। আমি রাষ্ট্রের চাকর। স্যার ম্যাম ডাকতে হলে আপনাদের ডাকবো আমরা, আপনারা ডাকবেন কেন? যাই হোক, কি সমস্যা বলুন, আমার কাছে কেন এসেছেন? মোনা কথা বলতে পারছে না, তার দম কেমন বন্ধ হয়ে আসছে। খুব পানির তেষ্টা পেয়েছে। সে বলল, একটু পানি। ইভা বলল, আসুন আমার সঙ্গে। ইভা তার কামরায় নিয়ে গিয়ে মুনাকে পানি খাওয়ালো। তারপর ওকে বসতে দিয়ে বলল, এবার বলুন। মুনা সব বলল। আনিস তার স্বামী ছিল, তারপর কি হলো না হলো, বাবুকে যে সে আটকে রেখেছে, কোথায় কোন দিকে রেখেছে, টাকা কত দাবি করেছে, সব খুলে বলল। ইভা আনিসের নাম শুনে চমকে উঠল। তাহলে ওসি আনিসকে ধরতেই গিয়েছে। সমস্যা হলো, ওসি যদি দলবল নিয়ে আনিস যেখানে আছে ওখান পর্যন্ত চলে যায়, তবে সর্বনাশ হয়ে যাবে। মুনা যেভাবে বলেছে, আনিস ওরকম হলে পুলিশকে দেখে সে অঘটন ঘটাবে, বাবুর সঙ্গে খারাপ কিছু করবে, পুলিশকে ভয় দেখাবে আনিস, বাবুর গলায় ছুরি ধরে বাবুকে মেরে ফেলার হুমকি দিবে। ওসি ইমদাদুল হক বাবুর বাঁচা মরা নিয়ে ভাববে না, সে ভাববে তার জয়ের কথা। এমন একটা আসামি ধরতে পারলে তার নাম উজ্জ্বল হবে। এই আশায় সে বাবুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হলো আনিসকে ধরবে ওসি। ইভা মনে মনে বলল, না, এটা হতে দেয়া যাবে না। কিন্তু কিভাবে কি করবে সে? মোনা এবার হাত দুটো আঁকড়ে ধরে কেঁদে ফেলল। বলল, আপু, আমার কলিজার টুকরো সন্তান, ওর কিছু হলে আমি নিজেকে নিজে শেষ করে দিব আপু। ইভা বুঝতে পারছে না কি করবে। তার হাতে সময় একেবারে কম। সে খুব সূক্ষ্মভাবে মুনাকে এক নজর তাকিয়ে দেখল। তারপর বলল, আপনি দ্রুত আপনার গায়ের বোরকা খুলে দিন আমায়, দ্রুত। ইভা জানে না সে কাজটা সফল হবে কিনা। বিগত কাজগুলো এত কঠিন ছিল না। এখানে একটা ফুটফুটে শিশুর জীবন মরণের ব্যাপার আছে। এটাই ভয়ের, বড় দুশ্চিন্তার। মুনার বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে তার এত খারাপ লাগলো। রায়হান আজ রাতের ফ্লাইটে বিমানে চড়েছে। মাকে ফোন করে বলেছে সে ফিরছে। মা বললেন, খুব সাবধানে আয় বাবা, খুব সাবধানে। রায়হানকে এর বেশি কিছু তিনি বলতে পারলেন না। এমনকি মুনা যে নিখোঁজ এই বিষয়ে রায়হানকে তিনি কিছুই জানালেন না। জানালে ছেলে দুশ্চিন্তা করবে। এত দূর থেকে আসছে ছেলে, এই মুহূর্তে এমন একটা খবর ছেলের কানে তুলে দেন কি করে তিনি? ইতুর জ্ঞান ফিরেছে, সে একটু একটু কথা বলতে পারছে। কিন্তু জ্ঞান ফেরার পরে সে বুঝল নিজের সর্বনাশ নিজে করে ফেলেছে সে। অন্য একজনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। সমস্যাটা হলো এর খানিক পর, যখন একজন ডাক্তার এসে তার পাশে বসলেন এবং সবচেয়ে মর্মান্তিক খবরটা তাকে শোনালেন। ডাক্তার বললেন, হাঁটুর খানিকটা ওপর থেকে তার ডান পাটা আজকালকের মধ্যেই কেটে বাদ দিতে হবে। পায়ে পচন ধরে গিয়েছে ইতিমধ্যে। পা না কাটলে এই পচন দ্রুত উপরের দিকে ছড়িয়ে যাবে, তখন তার বেঁচে থাকার সম্ভাবনা হারিয়ে যাবে। এমনকি তার ডান হাতে যে 3টে আঙুল ভেঙে থেতলে গিয়েছিল ওগুলো কাটতে হবে, ওইগুলো তো পচন ধরেছে। ইতু শোনার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিল এবং সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারালো। রিপন জেলে আছে। অস্ত্র এবং মাদক কারবারের মামলার জন্য তাকে আগামীকাল আদালতে নেওয়া হবে, হাজির করা হবে। শেলিকে না জানিয়ে গোপনে ইতুকে বিয়ে করার বিষয়ে আগামীকাল আদালত সিদ্ধান্ত নেবে। তবে খুনের দায়টা আনিসের দিকে ইঙ্গিত করছে, যেহেতু করিম সাহেবের নাতি নিজে স্বীকারোক্তি দিয়েছে, বলেছে আনিসের কথা, আনিসকে সে দেখেছে।
তবুও ইতুর জ্ঞান ফিরলে এবং কথা বলার মতো শক্তি ফিরে পেলে তার স্বীকারোক্তি শুনে আদালত ওই বিষয়ে সিদ্ধান্ত নিবে। মোনা তাড়াহুড়ো করে তার বোরকা খুলে দিল। হাতে পায়ে পরার কালো মোজা, নেকাব, এমনকি পায়ের জুতো জোড়াও খুলে দিল। ইভা তা মুহূর্তে ইউনিফর্মের ওপর পরেও নিল। পিস্তলটা নিল বোরকার নিচে, ইউনিফর্মের পকেটে। তারপর বলল, মোনা, কত টাকা জানি তার ডিমান্ড? মোনা বলল, 15 লাখ। ইভা বলল, এত টাকা? টাকা এনেছেন সাথে করে? মোনা কেঁদে ফেলল। টাকা যে সে নিয়ে আসেনি। ইভা বলল, এটা কান্নার সময় না মোনা, হাতে সময় কম। টাকা ছাড়া ওখানে যাওয়াটা রিস্ক। একটা বাচ্চার জীবন মরণের সম্পর্ক, বুঝতে পারছেন তো? আমি ওখানে যাব আপনার ছদ্মবেশে। আগে ওকে টাকাটা দেখাতে হবে, আশ্বস্ত করতে হবে ওকে। তারপর বাবুকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার। ওটা অন্য কায়দায় করব। মোনা কথা বলে না, চুপ হয়ে থাকে। শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ইভা কথা বাড়ায় না, গিয়ে আলমারি খুলে। আলমারিতে তার মা 20 লাখের মতো টাকা জমিয়ে রেখেছিলেন ইভার বিয়ের জন্য। ইভা বিয়ে করেনি। কেন বিয়ে করেনি তা এই গল্পে বলবো না, অন্য কোনো গল্পে বলবো যদি সুযোগ হয়। ইভা ওখান থেকে 15 লাখ টাকা উঠিয়ে নিল একটা ব্যাগে। তারপর বেরিয়ে পড়ল ঘর থেকে। মোনা পেছন থেকে ভিজে চুপসে যাওয়া গলায় বলল, আপু, বাবু ছাড়া আমার আর কেউই নাই। ও আমার 7 রাজার ধন। আমার মানিককে আমার কাছে ফিরিয়ে দিবেন আপু, বলে কাঁদতে লাগলো। ইভা এদিকে তাকাবার সময় পেল না। সে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে তার মনে হলো আগে ওসি ইমদাদুলের অবস্থান জানা দরকার। কোন দিকে আছে, কোথায় আছে? আনিস যেদিকে আছে ওদিকে যদি ওসি দলবল নিয়ে চলে যায় তবেই তো সর্বনাশ হবে। বাচ্চাটাকে বাঁচানো যাবে না। ইভার এক বন্ধুর নাম শাহিন, গোয়েন্দা বিভাগের, আইটিতে খুব অভিজ্ঞ। তাড়াহুড়ো করে সে ওসির নম্বরটা শাহিনকে দিল। বলল, একটু বলো না ওনার অবস্থান কোন দিকে, একজ্যাক্ট কোথায়? শাহিন মিনিট 10 পরে যা জানালো তা শুনে এই শীতও রীতিমতো ঘামতে লাগলো ইভা। ওসির গাড়ি যে পথে আছে সেই পথ গিয়েছে বনোয়াপাড়ার দিকে। আনিস তো ওদিকে আছে। তাহলে কি ওসি অবস্থান জেনে গিয়েছে কোনোভাবে আনিসের? এখন কি করবে ইভা? সে রাস্তার একপাশে দাঁড়িয়ে একটা সিএনজি নিয়ে নিল। তারপর বলল, দ্রুত চলুন। সিএনজি ছুটে যাচ্ছে। মিনিট 10 পর হঠাৎ করে সিএনজিওয়ালা ইভাকে জিজ্ঞেস করলো, বনোয়াপাড়া কি আপনার বাড়ি? ইভা তার কথার উত্তর দিল না। সিএনজিওয়ালা মিনিট 2 পর আবার জিজ্ঞেস করলো, আপনি কি বিবাহিত, বিয়ে করেছেন? ইভা এই কথারও উত্তর দিল না। ড্রাইভার ফ্যাঁসে গলায় আস্তে করে নিজেকেই নিজে শুনিয়ে বলল, মানুষের কি দেমাগ দেখো, শুইতে তো হয় পুরুষ মানুষের শরীরের তলেই। সে হয়তো ভেবেছে ইভা তা শুনতে পাবে না, নয়তো ইভাকে শোনাতে এটা বলেছে ইচ্ছে করে। সে পুরুষ, তার ক্ষমতা আছে বলার, ক্ষমতা দেখিয়েছে। ইভার মেজাজটা একেবারে চড়ে বসলো। তার ইচ্ছে করছে হারামজাদা 2 গালে 2টা শক্ত চর বসিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। গাড়ি চলন্ত। সে ধমক দিয়ে বললে, এই মুহূর্তে গাড়ি থামাবে না ড্রাইভার। সে বরং মিনিট 10 চুপচাপ বসে রইল, একটু সহ্য করল। তারপর হঠাৎ করে খুব সরল গলায় সে বলল, ভাইয়া, গাড়িটা একটু থামাবেন? ড্রাইভার বলল, কেন, কি দরকার? ইভা লাজ লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে বলল, একটু সমস্যা, প্রাকৃতিক কারণ। ড্রাইভার আনন্দে আত্মহারা হয়ে উঠল। গাড়ি থামাতে থামাতে বলল, পেশাবে যাইবেন বললেই তো হয়। গাড়ি থামিয়ে সে হাসতে লাগলো। ইভা গাড়ি থেকে নামলো। তারপর বলল, টর্চটা একটু যদি দিতেন। ড্রাইভার গাড়ি থেকে নেমে টর্চ দিতে এগিয়ে এলো তার দিকে। আর তখনই ইভা হাত মুঠো করে শক্ত ঘুষিটা বসিয়ে দিল ড্রাইভারের নাকে। ড্রাইভার ব্যথায় কোঁকিয়ে ওঠে, নাক ধরে একেবারে বসে গেল মাটিতে। এরপর ইভা ঘাট ধাক্কা দিয়ে সামনের দিকে ওকে ঠেলে দিয়ে বলল, চুপচাপ গাড়ি চালিয়ে যাবি, আরেকটা কথা বললে জিপটা টেনে ছিঁড়ে ফেলবো রাস্কেল। ড্রাইভার ভয়ে কেঁপে উঠল একেবারে।
সে চুপচাপ গিয়ে গাড়িতে চড়ে বসল। মেয়ে মানুষ এত সাহসী আর শক্তিশালী হতে পারে তা কোনোদিন ভাবেও নি সে। তার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। ইভাও এসে পেছনের সিটে বসল। তারপর বলল, যা, দ্রুত, খুব সাবধানে। ইভার মেজাজটা এত খারাপ হলো। এমনিতে হাতে সময় কম, এর মধ্যে এসব। আজ তার হাতে সময় থাকলে এই শুয়োরটাকে জন্মে শিক্ষা দিয়ে ছাড়ত। অবশ্য তার ঘুষি আর গলা ধাক্কা খেয়ে এতক্ষণে ভালো করে বেচারা বুঝে গিয়েছে যে নারীর চুপ থেকে অন্যায় সহ্য করার দিন বিলুপ্ত হয়েছে। বনপাড়া পৌঁছে সিনজি থেকে নেমে ভাড়া চুকিয়ে নিল সে। ড্রাইভার ওর মুখের দিকে ভয়ে তাকালো না, টাকা নিল অন্যদিকে তাকিয়ে। ইভা ফিসফিসে ওকে বলল, এরপর থেকে কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকানোর আগে আমার কথা 100 বার মনে করে নিবি। ইভা হেঁটে খানিকটা সামনের দিকে এগিয়ে গেল। 3-4 মিনিট হাঁটার পর সামনের দিকে তাকে হঠাৎ তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বনপাড়া বাজারে রাস্তার একপাশে পুলিশের গাড়িটা দাঁড় করানো, কিন্তু গাড়ির পাশে কেউ নেই। এ হাদারা মসি সমস্ত শহর বাদ দিয়ে শহরের বাইরে এলো কেন? তার মতো মাথা মোটা লোক আন্দাজ করতে পারলো কিভাবে আনিস এখানে, এ এলাকায় আছে? কে জানিয়েছে তাকে এই খবর? তবে কি তারা আনিসের সন্ধান পেয়ে গিয়েছে? তারা কি তবে আনিসের কাছে পৌঁছে গিয়েছে? মুনার ছোট্ট নিষ্পাপ শিশুটার কথা ভেবে এবার বুকটা একেবারে ধক করে কেঁপে উঠল। ইতুর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকে সে কাঁদছে। মানসিকভাবে ভেঙে পড়েছে একেবারে সে। পুলিশের লোকেরা তার কাছে এসে জিজ্ঞেস করলো, কে করেছে তার সঙ্গে এমন? ইতু কাঁদতে কাঁদতে বলল, কেউ করেনি, সে নিজেই করেছে এটা। আত্মহনন। যে শেলির জন্য নিজের এত বড় ক্ষতি করলো, সেই শেলির নাম মুখেও আনলো না, কাউকে কোনো রকম দোষ দিল না। করিম সাহেবের খুনের ব্যাপারটা সামনে এলে সে বলল, এই বিষয়ে সে কিছুই জানে না। ওই ঘটনা যখন ঘটেছে তখন সে অজ্ঞান ছিল। তার কথা করিম সাহেবের নাতির কথার সঙ্গে হুবহু মিলে গিয়েছে। তবে এই কাজ আনিসেরই। করিম সাহেবের খুনি ওই আনিসই। মুনার শাশুড়ি রাতে কিছুই মুখে তোলেননি। তার শরীর ভীষণ খারাপ করেছে। দুশ্চিন্তা অস্থির হয়ে উঠেছেন তিনি। সন্তান খারাপ হলেও সম্ভবত কোনো মা সেই সন্তানকে অভিশাপ দেয় না। তিনি দিলেন। মনে মনে বললেন, আল্লাহ আমার কুলাঙ্গা সন্তানের ধ্বংস হোক। ছেলের ধ্বংস কামনা করতে করতেও তিনি কাঁদছেন। এই সন্তান জন্ম দিতে গিয়েও যে তার কত কষ্ট হয়েছে তা বারবার মনে পড়ছে কেবল। ইস, সেই ছোট্টবেলায় আনিস যখন এইটুকুনি ছিল, তখন যদি তাকে গলা টিপে মেরে ফেলতেন তিনি, কেন যে আদরে আহ্লাদে ওকে বড় করলেন। আর্তনাদ করে উঠলেন মুনার শাশুড়ি। মুনা আনিসের যে লোকেশন বলেছিল, অর্থাৎ যে ঘরে আনিস বাবুকে নিয়ে আছে, সেই ঘরটা বনপাড়া বাজার থেকে মিনিট 5 দূরের পথ। মূল রাস্তা থেকে নেমে একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার দুপাশে ছাফরি ঘর আছে অনেকগুলো। এরপর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকদের বাসা। ইভা নতুন জয়েন করা এদিকে আসেনি, তবে সে শুনেছে এই এলাকায় মদ গাঁজার কারবার হয়। বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা এখানে এসে মাদক গ্রহণ করে। আরও অন্যান্য নিষিদ্ধ কাজও এখানে হয়। সব নাকি পুলিশের প্রটোকলই হয়। ইভা মনে মনে ঠিক করেছিল কদিন পর এদিকে আসবে সে, তথ্য নিবে, সরেজমিনে দেখে যাবে সব, এরপর ব্যবস্থা নিবে। কিন্তু ভাগ্য এমন যে খুব দ্রুতই তাকে এখানে আসতে হলো। ইভা তাড়াহুড়ো করে তার ফোন সাইলেন্ট করে নিল। যদি হঠাৎ ওসি কল করে, যদি রিংটোন বেজে ওঠে। ফোন বন্ধ করে তারপর মূল রাস্তা থেকে সরু রাস্তা যে গিয়েছে এই পর্যন্ত এসে সে ফোন করলো শাহিনকে। জিজ্ঞেস করলো, ওসি কোন দিকে আছে? শাহিন দেখে জানালো, বলল, বনপাড়া বাজারের ডানে, বাজারের কাছে। হঠাৎ দুজন লোক কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে দেখে ইভা আড়ালে চলে গেল। রাস্তার পাশে মাঝারি সাইজের যে শিরিষ গাছ আছে, ওটার আড়ালে গিয়ে দাঁড়াতেই সে শুনতে পেল ওই দুটি লোকের একজন বলছে, থানা থেকে পুলিশ আসছে রে, বস্তির দিকে ঢুকছে। ওসি নিজে আসছে, বিরাট কেস সম্ভবত। শুনে এবার গা শিউরে উঠল একেবারে।
এটা কিভাবে সম্ভব? ওসি জানলো কিভাবে? বাচ্চাটা কি তাহলে এতক্ষণে? ইভা আর ভাবতে পারে না। চোখ দুটি কেমন বুজে আসে তার। মোনার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে সে? কি জবাব দিবে গিয়ে মোনাকে? আচ্ছা, সে কি এখন তাড়াহুড়ো করে চলে যাবে সরু রাস্তাটা দিয়ে? কিন্তু তার তো অনুমতি নেই। ওসির সঙ্গে এটা নিয়ে বড় ঝামেলা হবে। চাকরিও খুইয়ে যেতে পারে এতে। কিন্তু চাকরি কি একটা বাচ্চার জীবনের চেয়ে বড়? ইভা বাবুর কথা ভেবেই সরু রাস্তাটার দিকে এগিয়ে যেতে লাগলো। ওইটুকু পথ দিয়ে যেই না সরু রাস্তার উপর পা ফেলবে, ঠিক তখনই সে টের পেল ওসি দলবল সব ফিরে আসছে। সে তাড়াহুড়ো করে আবার গাছের আড়ালে চলে গেল। ওখান থেকে দেখলো তারা খালি হাতে ফিরে এসেছে। আসামি নাই সঙ্গে। খুব ভালো করে দেখার চেষ্টা করলো সে। সড়ক বাতির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ওসি আর একদল পুলিশ, আর কেউ নাই তাদের সঙ্গে। এর মানে আনিসকে তারা পায়নি। কিভাবে ওদের হাত থেকে বাঁচতে পারলো আনিস? পুলিশ বড় রাস্তায় উঠে হেঁটে হেঁটে বাজারের দিকে চলে যাবার পরেও ইভা এখানে দাঁড়িয়ে রইল। এখানে দাঁড়িয়ে এসে অপেক্ষা করলো পুলিশের গাড়িটা শহরের দিকে ছুটে যাওয়া পর্যন্ত। যখন এখানে দাঁড়িয়ে দেখলো ওরা গাড়িতে চড়ে শহরের দিকে চলে গিয়েছে, ঠিক তখন সে মূল রাস্তা থেকে নেমে সরু রাস্তা ধরল। তারপর খুব দ্রুত হেঁটে চলে গেল বস্তির দিকে। তারপর বস্তি পেরিয়ে যেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের বসবাস, এখানে এসে কয়েকটা বাসার দিকে চোখ বুলিয়ে নিল। মুনা যে বাসার বর্ণনা দিয়েছে তা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না তাকে। টিনের গেটওয়ালা বাসাটা খুঁজে পেয়ে সে ঢুকে গেল ভেতরে। এরপর এক চিলতে উঠোন পেরিয়ে সরাসরি ঘরের ভেতর ঢুকে গেল সে। ঘরে ঢুকে সে চমকে উঠল। কেউই নেই এখানে। না আনিস, না বাবু। আবার ঘরের দরজা, বাইরের গেট খোলা। তবে কি আনিস এখান থেকে পালিয়েছে? পুলিশ আসার পরপর পালিয়েছে, নাকি তার উদ্দেশ্য ছিল মুনাকে কোনো ছলে এখান থেকে বিদায় করে বাবুকে নিয়ে পালিয়ে যাওয়া? কিন্তু বাবুকে নিয়ে পালিয়ে গিয়ে কি করবে সে? এইটুকু একটা বাচ্চা। ইভা তবুও দীর্ঘ সময় ওখানে রইল। এদিক ওদিক দেখল, অপেক্ষা করল। আনিস কোথাও নেই। এরপর মন খারাপ করে ব্যর্থতা মেনে নিয়ে ফেরার পথ যখন ধরল, তখন সে হঠাৎ চমকে উঠল। সরু রাস্তার এক পাশ ধরে হাঁটছে সে। বস্তি শেষে এখানে রাস্তার দুপাশে গমক্ষেত। কুয়াশা পড়েছে খুব এদিকে। কুয়াশা ভেদ করে ইট বিছানো রাস্তার এক পাশ ধরে সে হেঁটে আসছে। ঠিক তখনই হুট করে রাস্তার নিচ থেকে কেউ একজন তার হাত বাড়িয়ে দিয়ে তার ডান হাতটা খপ করে ধরে ফেলল। ইভা মুনাকে তার মায়ের কাছে রেখে গিয়েছিল বাসায়। বৃদ্ধ মহিলা এতক্ষণ ঘুমেই ছিলেন। ওষুধ দেওয়ার পর তার ঘুম পায়। খানিকটা সময় ঘুমিয়ে আবার জাগেন তিনি। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন। শরীর নিস্তেজ হয়ে আসছে। হার্টের অবস্থাও খারাপ। কখন কি হয় কে জানে। চোখ খুলে তিনি দেখলেন তার পাশে মুনা বসে আছে গুটিসুটি মেরে। তিনি মুনার দিকে তাকালেন। চেহারাটা তার এমন পরিচিত মনে হচ্ছে কেন এই মেয়ের? কার মতো যেন এই চেহারার এই আদল। খুব পরিচিত লাগছে, অথচ তিনি ঠিক মনে করতে পারছেন না। ইভার মা বললেন, মা, তোমার মুখ কেমন শুকনো হয়ে আছে, বিষণ্ণ চেহারা। দেখেই মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে তোমার সঙ্গে। তাছাড়া ইবার কাছে সাহায্যের জন্য যেহেতু এসেছ, তবে অবশ্যই খারাপ কিছু ঘটেছে। কি হয়েছে তা পরে শুনবো মা, আগে তুমি কিছু খেয়ে নাও। মোনা বলল, না আন্টি, আমার খিদে নেই। ইভার মা বললেন, মা গো, আমি উঠতে পারি না। শরীরের অবস্থা বড় খারাপ, মাথা ঘুরে পড়ে যায়। আমি চাই তুমি নিজের হাতে নিয়ে ভাত খাবে এখন। না খেলে কিন্তু আমি নিজেই উঠে ভাত বেড়ে দিব তোমায়। তখন মাথা ঘুরে পড়ে গেলে তুমি কষ্ট পাবে না? খারাপ লাগবে না তখন তোমার? মোনা অপারগ হয়ে বলল, আচ্ছা খাবো। এবার মা বলে দিলেন কোথায় কি আছে সব। মোনা উঠে গিয়ে অল্প খেতে চেষ্টা করলো, কিন্তু খেতে আর পারল না। মুখে খাবার নিতেই কান্না আসে। ছেলে তার দুধ ছাড়া অন্য কিছু মুখে তুলতে চায় না। তার কলিজার টুকরো ছেলে না খেয়ে থাকবে, কাঁদবে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে, আর সে খাবে, পেট ভরবে তার। এমন নিষ্ঠুর মা সে না। ভাত না খেয়ে ওখানে খানিকটা সময় বসে রইল। তারপর হাত মুখ ধুয়ে এমনভাবে এলো যেন ইভার মা বুঝতে পারে সে খেয়ে এসেছে। তারপর এসে আবার ইভার মায়ের পাশে বসলো। ইভার মা এবার বললেন, বলো মা, তোমার সঙ্গে কি ঘটেছে তা বলো আমায়। না বলতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে না। মোনা এক এক করে সব বলল।
ইতুর কথা, আনিসের কথা, বাবুকে অপহরণের কথা, সব সব শুনে ইভার মায়ের চোখ ছলছল করে উঠল। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেই জল গড়িয়ে নামছে গালবে। তিনি হাতটা বাড়িয়ে মুনার হাতটা শক্ত করে ধরলেন। তারপর মুনার চেহারার দিকে আবার তাকালেন। দীর্ঘ সময় এভাবেই তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার শ্বশুরবাড়ি জানি কোথায় মা? মোনা বলল, ঠাকুরাকোনা। আর বাবার বাড়ি? ত্রিশাল, ময়মনসিংহের ত্রিশালে। মোনা বলল। ইভার মায়ের চেহারা কেমন বিবর্ণ হয়ে উঠল মুহূর্তে। তিনি মুনার হাতটা এবার ছেড়ে দিলেন। তারপর আবার তাকালেন মুনার চেহারার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন তিনি মুনাকে। মুনা কিছুই বুঝতে পারছে না। বৃদ্ধ মহিলা এভাবে তার দিকে তাকিয়ে আছেন কেন? আর হঠাৎ তার চেহারাই বা কেন এমন বিবর্ণ হয়ে উঠল মুনার বাবার বাড়ির ঠিকানা জানার পর? মুনা কিছুই বুঝতে পারল না। এবার হাতটা খপ করে ধরে ওকে নিচের দিকে, যেদিকে গম ক্ষেত, ওদিকে টেনে নিয়ে যেতে যেতে আনিস বলল, পুলিশ খবর দিছস তুই? দেখ এখন তোর কি হাল করি আমি। আর দেখ তোর বাচ্চার অবস্থা কি করি। ইভা কি করবে কিছু বুঝতে পারছে না। বাচ্চাটা তার সঙ্গে নেই। কি করেছে বাচ্চাটাকে আনিস? ইভা মুখ খুলে কিছু বলতেও পারছে না। গলা শুনেই বুঝে ফেলবে আনিস। ইভাকে টেনে নিয়ে যাচ্ছে আনিস। যাচ্ছে গম ক্ষেতের ভেতরের দিকে। কুয়াশা তাদের ভিজিয়ে দিচ্ছে। ইভার কেন জানি মনে হলো ওখানেই বাবুকে রেখেছে, ক্ষেতের মাঝখানে। তাই ওদিকে যাচ্ছে আনিস। ইবার কথাই সত্যি হলো। ক্ষেতের মাঝখান থেকে হঠাৎ কান্নার আওয়াজ ভেসে এলো একটা শিশুর, ক্ষীণ গলার। আনিস বলল, তোর কারণেই তো শিশু মরতে বসছিল। পুলিশ আসার পর ওর মুখ চেপে ধরে পালিয়ে আসছিলাম। দীর্ঘ সময় মুখ চেপে রাখার কারণে দেখলাম বাবুরা সারা শব্দ নাই। ভাবছিলাম মরে গেছে। এখন দেখি কান্নাকাটি করে। কিন্তু তুই যে কাজ করছস, এরপর তুই আর তোর ছেলেরে বাঁচিয়ে রাখার উপায় নেই। কথাটা বলে আনিস ইবার হাত ধরে এমন শক্ত করে একটা টান দিল যে ইবা সামলাতে না পেরে সামনের দিকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। আর আনিসের হাত থেকে তার হাতটা ছুটে গেল। ইবার এক মুহূর্ত দেরি করল না। যেহেতু বাবু সামনে আছে, তাহলে আর চিন্তা কি। সে বোরকার ভেতরের দিকে হাতটা নিল এবং পিস্তলটা বের করে আনলো। আনিস তাকে এসে আবার ধরতে চাইতে ওর কপাল বরাবর পিস্তলটা ধরল। তারপর বলল, পাপের কলসি পরিপূর্ণ হয়েছে তোর। এবার কলসিটা ভাঙার পালা। আনিস কেঁপে উঠল মুহূর্তে। সে আতঙ্কে অস্থির হয়ে উঠল। কাপা কাপা গলায় বলল, কে আপনি? আপনি কে? ইভা হাসল। হেসে বলল, ইভা, সাব ইন্সপেক্টর ইভা, তোর জম। আনিস হাউমাউ করে কেঁদে উঠল মুহূর্তে। পুলিশে ভয় পায়, ভীষণ ভীষণ ভয় পায়। কাঁদতে কাঁদতে সে বলল, আমায় ছেড়ে দিন। এদিকে আর কোনো দিন আসবো না। দেশ ছেড়ে চলে যাব, চিরদিনের মতো। ইভা তার বাঁ হাত বাড়িয়ে ওর গালে শক্ত একটা চর বসিয়ে দিল। তারপর রাগে কর্মর করে বলল, যার হাতে নিজের সন্তানও নিরাপদ না, তার মুক্ত বাতাসে উন্মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। তার জন্য উপযুক্ত হলো কারাগারের ছোট্ট প্রকোষ্ঠ আর ফাঁসির দড়ি। আনিস পালাবার চেষ্টা করলো, কিন্তু ইভা সেই সুযোগ দিল না। ও দৌড়াতে চাইতেই পেছন থেকে শক্ত একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তাকে ইভা। তারপর উপর্যুপরি কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল তার নাকে মুখে। আনিস একেবারে ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে এলে ওকে নিয়ে গেল বাবুর কাছে। বাবুকে শীতের মধ্যে গম ক্ষেতের মাঝখানে ভেজা মাটিতে শুয়ে রেখেছে সে। ছেলে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। মুখটা কেমন লাল টুকটুকে হয়ে উঠেছে। মুখে হাত চেপে ধরে রেখেছিল আনিস, দেখেই বোঝা যায়। ছাপটা স্পষ্ট। এক হাতে বাবুকে টেনে কোলে নিয়ে অন্য হাতে আনিসের দিকে পিস্তল তাক করে ধরে রাখল ইভা। তারপর বলল, চল, পালাতে চাইলে আমি জীবন ভিক্ষা দিব না, সোজা গুলি করব। আনিসের কাছে তার জীবনের মায়া অসীম। সে পালালো না, শান্তশিষ্টভাবে পথ চলল। মাঝে মধ্যে বাচ্চাদের মতো একটু একটু করে কাঁদল। বনপাড়া বাজারে এসে তাকে নিয়ে আরেকটা সিনজিতে উঠল ইভা। তারপর সরাসরি থানায় চলে এলো। এসে সরাসরি মুনাকে খবর পাঠালো। ইভার মা এবার জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি যেন মা? মুনা বলল, আফিয়া। ইভার মা মুখ ফিরিয়ে নিলেন অন্যদিকে। তারপর বিড়বিড় করে বললেন, আল্লাহ লীলা বোঝা দেয়। মুনা কিছুই বুঝতে পারল না।
সে বলল, আন্টি, আপনি কি আমার মাকে চিনেন? তিনি আর উত্তর দিলেন না। মুনা আবার জিজ্ঞেস করতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে একজন কনস্টেবল এলো পুলিশের। এসে বলল, মুনাপা আছেন এখানে? মুনাপা? মুনা চমকে উঠল, বলল, জি জি আছি। আসুন আমার সঙ্গে, দ্রুত, আসামি ধরা পড়েছে। মুনা যেন কেঁপে উঠল। আর্তনাদের মতো করে সে বলল, আর বাবু, আমার ছেলে? কনস্টেবল তাকে আশ্বস্ত করল, বলল, নিয়ে এসেছে। মুনা পাগল প্রায় হয়ে দৌড়ে বেরিয়ে এলো। আসার সময় ইভার মাকে কিছুই বলে এলো না। তার আর কিচ্ছু খেয়াল নাই। ফজরের আজান হয়েছে। গাছে গাছে পাখি ডাকছে। কি এক অচেনা অজানা ফুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। কি যে মিষ্টি সেই সুবাস। সেই সব পাখির ডাক আর সুবাস ছাড়িয়ে মুনা গিয়ে পৌঁছালো থানায়। ইবার হাত থেকে বাবুকে টেনে নিয়ে গেল তার কোলে। পাগলের মতো ছেলের কপালে গালে চুমু খেতে থাকলো সে। তার হঠাৎ করে মনে হলো এই পৃথিবীতে আর কিচ্ছু পাবার দরকার নাই তার। মনে হলো এই ছেলেই তার সব কিছু, 7 রাজার ধন। সে যখন তার থেকে আড়ালে ছিল ততক্ষণ তার মনে হয়েছে তার আর কিছুই নেই, সর্বহারা হয়ে পড়েছে সে। আর সে যখন আবার এলো, ফিরে পেল তাকে নিজের কোলে, তার মনে হলো সব ফিরে পেয়েছে সে। এখন আর কিছু না হলেও চলবে তার। মুনা কতবার যে কতভাবে ইবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। কেঁদে কেঁদে বলল, আপনি আমার বোন, আপনি আমার রক্তের বোনের চেয়েও বেশি কিছু করেছেন আমার জন্য। ইভা ওর মুখের দিকে তাকালো। আগে খেয়াল করেনি সে, এখন খেয়াল করে দেখল মুনার চেহারার সঙ্গে তার চেহারার অনেক মিল আছে, অনেক মিল। এত মিল থাকা কিভাবে সম্ভব? ইতু পাগল হয়ে গেল শেলির সঙ্গে একটু দেখা করতে, কথা বলতে। শেলি তখনও ঢাকায় ফিরেনি। ব্যাংকের চাকরিটা আর করবে না সে ঠিক করলো। ব্যাংকে চাকরি করে সে তার ইচ্ছে পূরণ করতে পারবে না। তার ইচ্ছে হলো রিপন বা আনিসের মতো নরপিশাচদের নিজের হাতে শাস্তি দেয়া। ব্যাংকে চাকরি করে এটা করা সম্ভব না। এর জন্য তাকে পুলিশ বা প্রশাসনে আসতে হবে। গত বিসিএসটা সে মজা করে দিয়েছিল, ভেবেছিল আসবে না, কিন্তু প্রিলি রিটেন দুটোতেই টিকলো সে। 4 মাস আগে ভাইবা দিয়েছিল। আল্লাহর কি কুদরত, ভাইবাও খুব ভালো হলো। আজ তার রেজাল্ট। শেলি কাউকে জানায়নি এই বিষয়ে। বিসিএসে ক্যাডার না এলো তার দুঃখ ছিল না। ব্যাংকে চাকরি নিয়ে সে সন্তুষ্ট ছিল, কিন্তু নিজে প্রতারিত হয়ে এবার সে খুব করে চাচ্ছে বিসিএসটা তার হোক, পুলিশ ক্যাডারে আসুক, যেন এইসব পাপিষ্টদের নিজের হাতে সে শাস্তি দিতে পারে। আল্লাহর কাছে সে প্রার্থনাও করল। শেলি তার মামার বাসায় ছিল, ওখানে একজন খবরটা দিল তাকে। ইতো খুব পাগলামি করছে তার সঙ্গে একটু দেখা করতে, একটু কথা বলতে। অল্প সময়ের জন্য হলেও যেন সে হসপিটালে যায়। শেলি কি করবে বুঝতে পারছে না। রেজাল্ট কি হবে না হবে এটা নিয়ে সে চিন্তায় অস্থির। রেজাল্ট হবার কথা বিকেলে। সেই বিকেল থেকে ফোন নিয়ে বসে রইল শেলি, কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না। ততক্ষণে সন্ধ্যা হলো, মাগরিবের আজান হয়েছে। শেলি নামাজ পড়ে দোয়া করল, তারপর জায়নামাজ গুটিয়ে আলনায় ভাঁজ করে রেখে ফেসবুক চেক করতেই দেখল রেজাল্ট দিয়েছে। কাপা কাপা হাতে সে রেজাল্ট শিট ডাউনলোড করলো। তারপর চোখ বুলাতে বুলাতেই দেখল তার রোল। পুলিশ ক্যাডারে যে কটি রোল আছে ওখানে 5 নম্বরের ঘরে। শেলি বুঝতে পারল না কি করবে সে। তার কি খুব আনন্দিত হওয়া উচিত? কিন্তু শেলি টের পেল তার চোখ ভিজে উঠেছে জলে। টপ টপ করে সেই জল গড়িয়ে নামছে গালবে। শেলি এই খবর কাউকেই জানালো না, মামাকেও না। সে শুধু মনে মনে ঠিক করে রাখলো যেখানেই তার পোস্টিং হবে সেখানে সে এলাকায় নারীর প্রতি কোনো অন্যায় হতে সে দিবে না, কখনো না। নিজেকে নারীর অধিকারের কর্মে নিয়োজিত করবে। তার সঙ্গে যা হয়েছে আর কারোর সঙ্গে যেন তা না হয় এই চেষ্টা সে করবে। পরদিন তার মন অসম্ভব রকম ভালো হয়ে গেল। এরপর হসপিটালে গেল ইতুর সঙ্গে দেখা করতে। ইতু তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আমি খুব খারাপ মেয়ে আপু, চরিত্র খারাপ আমার, অত্যাধিক লোভীও আমি। মানুষ বলে লোভে পাপ, পাপই মৃত্যু। মৃত্যু আমার হয়নি আপু, এর চেয়ে বড় শাস্তি আমি পেয়েছি। সে এক এক করে সব বলল, কিভাবে নিজের বোনের সংসার নষ্ট করেছে, এখানে এসে কিভাবে শেলির সাজানো সংসার নষ্ট করেছে, এবং সর্বশেষ শেলিকে ফাঁসাতে গিয়ে কিভাবে নিজেকে অঙ্গহীন অথর্ব করে ফেলেছে।
শেলি তেমন কিছুই বলল না, শুধু বলল, পরম করুণাময় সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না। তারপর চলে এলো। ইতু ভয়াবহ রকমের বিপদে পড়েছে। তার আরও অনেক দিন হসপিটালে থাকতে হবে, অনেক চিকিৎসা বাকি। এর জন্য টাকা প্রয়োজন, অনেক টাকা। টাকা তার নাই। রিপনের যা ছিল সব বাজেয়াপ্ত করেছে সরকার, ওখানে ইতু যা ছিল তা সহ। হসপিটাল কর্তৃপক্ষ বারবার বলছে টাকা জমা দিন, টাকা জমা না করলে এখানে চিকিৎসা চলবে না আপনার। ইতু জানে না কিভাবে কি করবে। তার হাত শূন্য, তার পাশে কোনো ছায়া নেই, তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। নিজ থেকে কিছু করে খাবার ক্ষমতা তার নাই, অন্যের ওপর ভরসা করা ছাড়া উপায় তার নাই। কিন্তু তার অন্য কোনো মানুষ নাই, চির একা হয়ে পড়েছে সে। ইতুর এই মুহূর্তে মনে হচ্ছে বেঁচে গিয়ে তার সর্বনাশ হয়েছে। এমন বিকলাঙ্গ জীবন থাকার চেয়ে মরা ঢের শান্তির। ইতু খুব করে চাচ্ছে তার মৃত্যু হোক, কিন্তু মৃত্যু কি এত সহজ? ইতু জানে এবং জানবে, বুঝতে শুরু করেছে এবং বুঝবে। সীমা লঙ্ঘনের পরিণাম ভয়াবহ রকমের হয়। তার তাই হচ্ছে। মোনার শাশুড়ি খবর পেয়ে থানায় এসেছেন দুপুর, সঙ্গে মনির। তিনি এসে বাবুকে টেনে কোলে নিলেন। মোনার সঙ্গে তখনও কোনো কথা বললেন না তিনি। এরপর সরাসরি চলে গেলেন আনিসের কাছে। আনিসকে থানার একটা সেলে রাখা হয়েছে। তাকে দেখে আনিস মা বলে এগিয়ে এলো, কিন্তু তার মা নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, আনিস নামের আমার কোনো সন্তান নেই। আনিস কাঁদতে লাগলো। তার মা বাবুকে দেখিয়ে বললেন, এমন রাজপুত্রের মতো একটা সন্তান থাকার পরেও কিভাবে এসব করলি? কিভাবে এমন নষ্ট হয়ে গেলি? আনিসের মায়ের ভেতরটা ফেটে যাচ্ছে, চোখ জ্বলছে খুব, জল গড়িয়ে পড়তে চাচ্ছে। কিন্তু তিনি কিছুতেই চান না এমন পাপিষ্টের সামনে তার চোখ থেকে 2 ফোঁটা জল নামুক। কিন্তু আনিস কাঁদল, বলল, মা আমি ভুল করেছি, পাপ করেছি। এরকম আরও কত কি যে বলতে লাগলো। মা এত সব শুনলেন না। তিনি শেষ কথাটা তাকে বলে চলে এলেন। বললেন, আমি হাসরের মাঠে আমার 2টি সন্তানের কথাই স্বীকার করব, মনির আর রায়হানের কথা। আনিস নামের কাউকে আমি চিনব না সেদিন, বলে ওপাশে ফিরে হঠাৎ ভিজে যাওয়া চোখটা মুছতে মুছতে ফিরে এলেন। মোনারা সেদিন বিকেলেই বাসায় ফিরল। ফেরার সময় ইভাকে বলে গেল, আপনার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে আপু, আমি নিতে আসবো একদিন আপনাকে। ইভা মুচকি হেসে বলল, আচ্ছা। কিন্তু এই মুচকি হাসির আড়ালেও কি যেন একটা ছিল, সূক্ষ্ম অভিমান নাকি ক্রোধ তা বোঝা গেল না। মোনা কিছুই বুঝতে পারল না আসলে। এর আগে ইভার মা তাকে কেমন জেরা করল, এরপর ইভাকেও হঠাৎ কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। এর আড়ালে রহস্যটা কি আসলে? ওরা থানা থেকে চলে এলে ওসি ইভাকে ডাকলেন। ইভা গেলে তিনি বললেন, ইভা তুমি জিতে গিয়েছ। ইভা কিছু বলল না, তাকিয়ে রইল শুধু। ওসি আবার বললেন, আমার মন জয় করে ফেলেছ তুমি। তুমি যোগ্য ইভা, খুব অল্প সময়ে তুমি বড় হয়ে যাবে, ওসি হবে। ইভা মুচকি হাসলো, বলল, দোয়া করবেন স্যার। ওসি বলল, দোয়া করব মা, তোমার জন্য আমি অনেক দোয়া করব। ইভার চোখ হঠাৎ ভিজে উঠল জলে। বাবাকে দেখেনি সে বুঝ হবার পর থেকে। একজন মধ্যবয়স্ক পুরুষ যখন তাকে এভাবে মা বলে ডেকেছে, সে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে উঠেছে। রায়হান ফিরেছে পরদিন সকাল সকাল। মোনারা তখন বাড়িতে। মোনার শাশুড়ি আর কাল বিলম্ব করলেন না। আর কোনো ঝামেলা হোক তিনি চান না। মোনার সঙ্গে দীর্ঘ সময় রায়হানকে কথা বলতে দিলেন তিনি। কয়েকটা দিন তাদের একান্তভাবে কাটাতে দিলেন, যেন তারা একে অপরকে বুঝতে পারে। যদি তাদের মনে হয় একে অপরকে পছন্দ হয়েছে, তবে তারা সংসার করবে, পছন্দ না হলে করবে না। মজার বিষয় হলো, অল্প সময়ে রায়হানকে ভীষণ পছন্দ হয়েছে মোনার। মানুষকে মোহিত করার অসম্ভব রকমের ক্ষমতা আছে এই ছেলের। মোনা অনেক ভাবল, ভেবে দেখল একা একা বেঁচে থাকা কঠিন। তার একটা ভরসার হাত প্রয়োজন। রায়হানই হতে পারে তার ভরসার সেই 2টি হাত। রায়হান 8-10টা ছেলের মতো না। তার চিন্তা ভাবনা একটু ভিন্ন রকম। অনেক হিসাব নিকাশ করে সে দেখল মোনা তার জন্য মন্দ হবে না। একবার প্রতারিত হয়েছে সে,
ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। এই মেয়ে একটু ভালোবাসার কাঙাল, ওকে একটু ভালোবাসা দিলে সে এর 10 গুণ ফেরত দিবে। এর সপ্তাহখানেক পরই তাদের বিয়ে হয়ে গেল, রায়হান আর মুনার, মনির আর নিহার। সবাই ভেবেছিল বিয়ের পর রায়হান মুনাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, কিন্তু রায়হান তা করল না। সে একটা বিষয় গোপন রেখেছিল। তার পড়াশোনা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। অস্ট্রেলিয়া থাকা অবস্থায় তার বিভাগীয় প্রধান তাকে ফোন করেছিলেন, বলেছিলেন শিক্ষক নেওয়া হবে। তার তো রেজাল্ট ভালো, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনেকগুলো পাবলিকেশনসও আছে। সে যেন ভাইবা দেয় এসে। রায়হান কাউকে এই কথা জানায়নি। মোনাকে একদিন সে বলল, মোনা চলো চট্টগ্রাম যাই, আমার বিশ্ববিদ্যালয়টা তোমাকে একবার দেখিয়ে নিয়ে আসি গিয়ে। এরপর কক্সবাজার, সেন্ট মার্টিনও গেলাম ওদিক দিয়ে। মোনা রাজি হলো। ভাইবার ডেট হলে তাকে আর বাবুকে নিয়ে সে চট্টগ্রাম চলে গেল। তারপর মোনাকে রিসোর্টে রেখেই সে বিশ্ববিদ্যালয়ে গেল, ভাইবা দিল। মোনা কিছুই জানে না, অনেক ঘুরলো ফিরল। পার্বত্য চট্টগ্রাম গেল, পাহাড় দেখল, কক্সবাজার এসে সমুদ্র দেখল, ওখানে কদিন থাকলো। তারপর যেদিন চলে আসবে বাড়িতে, সেদিন গাড়িতে চড়ার পর মোনার কাছে ফিস করে সে বলল, আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমার পছন্দ হয়েছে মোনা? মোনা বলল, খুব খুব পছন্দ হয়েছে। রায়হান মিষ্টি করে হাসল। তারপর মোনাকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে বলল, তোমাকে একটা গোপন কথা বলতে চাই, খুব গোপন কথা। মোনা অবাক হলো, কি এমন গোপন কথা বলতে চায় সে? মোনা বলল, বলো। কিন্তু তার ভেতরটা কেমন খসখস করছে। রায়হান এখানে আগে কোনো প্রেম টেম করেনি তো? প্রেম নিয়ে পুরনো কোনো স্মৃতিচারণ করবে না তো? যদি এরকম কিছু বলে তবে তার খুব খারাপ লাগবে, মন খারাপ হবে। কিন্তু রায়হান তাকে চমকে দিয়ে বলল, এখন থেকে ওখানেই থাকবো আমরা, আমার চাকরিটা হয়ে গিয়েছে মোনা। মোনা কিছুই বুঝতে পারল না। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে? রায়হান হাসল, বলল, তোমাকে রিসোর্টে রেখে গিয়ে আমি ভাইবা দিয়েছিলাম। ডিপার্টমেন্টে 2 জন টিচার নিবে, 2 জনের একজন আমি লেকচারার হিসেবে সিলেক্ট হয়েছি। মোনার কেন এত আনন্দ হলো কে জানে। সে নির্লজ্জের মতো রায়হানকে টেনে নিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ফেলল। তারপর ওর ঠোঁটে গাঢ় চুমু খেল। বাবু তখন একপাশে বসা ছিল, ছোট্ট একটা শিশু, একটু একটু হাঁটতে শিখেছে সবে। একটুখানি এক ছেলে তার মায়ের দিকে তাকিয়ে, রায়হানের দিকে তাকিয়ে তার ছোট্ট ছোট্ট হাতে তালি দিতে লাগলো। পরম করুণাময়ের কি মহিমা! বাবু আর তার মা এভাবেই শান্তিতে থাকুক চিরদিন। এর ঠিক মাসখানেক পর মোনার মায়ের শরীর খুব খারাপ হলো। তার অবস্থা খুবই শোচনীয়। 2 দিন ধরে পানিটাও মুখে তুলতে পারে না। সবাই বলাবলি করছে এবার আর টিকবে না। কথাও তার ভালো করে আর ফোটে না, একেবারে দুর্বল হয়ে পড়েছে শরীর। এর মধ্যে তিনি কাছে ডাকলেন মোনাকে। মোনা কাছে গেলে আর যারা আশেপাশে ছিল তাদের এখান থেকে সরে যেতে বললেন। তারপর মোনাকে তিনি বললেন, মোনা, তোর মনে আছে আমি তোরে যে বলেছিলাম আমার পাপের কথা, ভয়াবহ যে একটা পাপ করেছিলাম আমি? মোনা বলল, মনে আছে, বলো। মোনা এটা শুনতে উদ্গ্রীব হয়েছিল এতদিন, কিন্তু কি এক সংকোচে যেন মার কাছে এসে জিজ্ঞেস করেনি। তার মা এবার বললেন, মরিয়ম নামের আমার এক বান্ধবী ছিল। আমায় সে বোনের মতো দেখত, আপন বোনের মতোই। আমার আগেই তার বিয়ে হয়েছিল, তার এক মেয়ে হয়েছিল, ইভা নাম সেই মেয়ের। মরিয়মের সঙ্গে আমি প্রতারণা করেছিলাম, তার সংসার আমি ভেঙে দিয়েছিলাম। ইভার বাবার সঙ্গে আমি পালিয়ে গিয়েছিলাম দূরে, চট্টগ্রামে, বিয়ে করছিলাম তাকে। তোর বাবা ইভারও বাবা ছিল। মোনা এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার হঠাৎ মনে হলো তার শরীর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে সব বুঝতে পারছে। কেন ইভা তার দিকে এভাবে তাকিয়েছিল, কেন ইভার মা বলেছিল আল্লাহ লীলা বোঝা দেয়। মোনার ইচ্ছে করলো তার মায়ের ওপর একদলা থুতু ছিটিয়ে দেয় সে, কিন্তু তার মনে হলো থুতু দিয়েও তো এত বড় পাপ সে ঢেকে দিতে পারবে না। পরিশিষ্ট অস্ত্র মামলার সাক্ষ্য প্রমাণিত হয় রিপনের 10 বছরের কারাদণ্ড হয়েছে এবং মাদক মামলায় 15 বছরের কারাদণ্ড।
এছাড়া শেলির অনুমতি ব্যতীত ইতুকে গোপনে বিয়ে করায় 7 বছরের কারাদণ্ড হয়েছে। সব মিলিয়ে 32 বছরের কারাদণ্ড এবং 30,000 টাকার মতো অর্থদণ্ড দিয়েছে আদালত রিপনকে। আর আনিসের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সময় এলেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।